হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা আমাদের এমআরকেম প্রাইমারির প্রথম প্রিপারেশনের একটা ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের এমআরকেম প্রাইমারিতে অ্যাকচুয়ালি আমরা তো হচ্ছে আমাদের যে ইনিশিয়েশন সেশন ছিল সেখানে আমরা ডিটেলে সব সাবজেক্ট নিয়ে বলেছি। আজকে ডিরেক্টলি আমরা টপিকে চলে যাব। তো এমআরকেম প্রাইমারির মধ্যে আমাদের ফিজিওলজির একটা চ্যাপ্টার আছে, খুব ইম্পর্ট্যান্ট, রেনাল ফিজিওলজি। সেইটার একটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, যেটা থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসে রেনাল ফিজিওলজি পার্ট থেকে। সেটা হচ্ছে আমাদের অ্যাসিড বেস ব্যালেন্স অথবা এবিজি স্টেটাস। এটারই একটা পার্ট, বিভিন্ন নামে ওখানে টপিকটা দেওয়া আছে। অল ওভার আমাদের আজকের টপিকটা হচ্ছে এবিজি। এখন এবিজি একটা সিম্পল, যে এবিজি যদি আমরা হাতে নিই, জাস্ট এটা মেয়ারলি জাস্ট একটা পিএইচ আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অথবা হচ্ছে পেশেন্টের বাইকার্ব স্টেটাস দেখে জাস্ট ইনিশিয়াল যে কোনো একটা ম্যানেজমেন্ট শুরু করে দিলাম, বাট একটা ইনস্ট্যান্ট কিছু আমি ইন্টারপ্রিট করে ফেললাম। এবিজিটা এরকম না। একটা এবিজির মধ্যে অনেক ডিটেইল ইনফরমেশন থাকে, যেটা আমার পেশেন্টের অ্যাজ এ ইমার্জেন্সি ফিজিশিয়ান অথবা যারা ক্রিটিক্যাল কেয়ারে কাজ করছে, যাদের এমআরকেমের দিয়ে হচ্ছে ভবিষ্যতে ইউকেতে গিয়ে ইমার্জেন্সি বেসিসে কাজ করেছে, কারণ আমাদের দেশে ইমার্জেন্সিতে পেশেন্ট খুবই শর্ট টাইমের জন্য স্টে করে। আমরা ইনিশিয়াল একটা এবিজি করি, হয়তো ইনিশিয়াল কিছু ম্যানেজমেন্ট দিচ্ছি, বাট আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের এমআরকেম প্রাইমারি, আমাদের এমআরকেমের যে টার্গেট, আমাদেরকে পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এবিজির মধ্যে অনেক হিডেন ইনফরমেশন থাকে। মেয়ারলি জাস্ট আমি পিএইচ পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড দেখে একটা পেশেন্ট সম্পর্কে ইন্টারপ্রিট করে আমি ম্যানেজমেন্ট শুরু করতে পারবো না। সো এই জন্য আমাদের খুবই ভাইটাল একটা টপিক হচ্ছে এবিজি। আমরা এখানে ইনিশিয়াল কথাবার্তা আর এক্সটেন্ড না করে আমরা ডিরেক্টলি এবিজিতে চলে যাচ্ছি। আমরা চাচ্ছি যে আমাদের মেইন টপিকে আমরা অনেক বেশি নলেজ গ্যাদার করব আজকে। এবং এবিজি একটা অনেক মানে হচ্ছে ভাস্ট টপিক। বললাম যেটা সিম্পল কিছু প্যারামিটার আমি মুখস্থ করে আমি অ্যাপ্লাই করলাম, জিনিসটা এরকম না। আর এমআরকেম প্রাইমারি প্রিপারেশন হিসেবে একটা ইনফরমেশন আমি একটু জাস্ট মাথায় দিয়ে রাখতে চাই, সেটা হলো আমাদের ডে বাই ডে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন টাফ হচ্ছে। আগে দেখা যেত যে আমাদের এমআরকেম প্রাইমারিতে কোয়েশ্চেনগুলো এরকম আসতো যে নর্মাল প্যারামিটারগুলো নর্মাল রেঞ্জ, লাইক পিএইচ এর নর্মাল রেঞ্জ কত, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড নর্মাল রেঞ্জ কত। এখন এ ধরনের কোয়েশ্চেন আসার টেন্ডেন্সিটা অনেক কমে গেছে, যেহেতু ডে বাই ডে আমাদের কম্পিটিশন বাড়ছে, এক্সাম একটু টাফ করছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের এবিজি ইন্টারপ্রিটেশন আগেও আসতো, এখনো আসে, কিন্তু এটার পরিমাণটা বেড়ে গেছে। মানে হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন কোয়ান্টিটি বেশি এবং একটু টাফ লেভেলে কোয়েশ্চেন করছে। ওখানে এরকমও কোয়েশ্চেন করে যে ডিরেক্টলি কিন্তু হচ্ছে আমাকে এরকম কোয়েশ্চেন দিবে না যে এটা কি হাই অ্যানানক্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস নাকি নর্মাল। একটা এবিজি দিবে এবং একটা ছোট ক্লিনিক্যাল সিনারিও দিবে, তাহলে যেটা দেখে আমাকে পেশেন্টের কোন ফিজিক্যাল স্টেটাস নিয়ে আসে সেটার সাথে আমাকে এবিজিটা কো রিলেট করে ওখানের মেন অ্যান্সারটা আমাকে ইন্টারপ্রিট করে দাগাতে হবে। মানে ডিরেক্ট কোয়েশ্চেনও থাকে না, দুইটা স্টেপে বা তিনটা স্টেপে আমাকে অ্যান্সার করতে হবে। এখন এই ধরনের কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে বেড়ে গেছে। সো আমরা আগে যদি আগের আরো 2-3 বছর আগের কোয়েশ্চেন হিসাব করে রিকলে যদি আমরা খুব নর্মাল ভাবে এবিজি জাস্ট দেখে চলে যেতাম, এখন সেটা করাটা বোকামি হবে। সেই জন্য আমরা এবিজি টপিকটা চুজ করেছি এবং এটা ভাস্ট টপিক, এটাকে আমরা দুটো পার্টে নিব। আর এবিজির সাথে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের এবং এটা কারেকশনের অনেক ক্লোজ একটা রিলেশন আছে। সেজন্য আমাদের আজকে পার্ট 1 এবিজি, এবিজির ইনিশিয়েশন একটা আমরা পার্ট শুরু করছি। আর সেকেন্ড পার্টে আমাদের এবিজি যে ইলেকট্রোলাইট প্যারামিটার আসে সেটার সাথে আমরা পেশেন্টের ফিজিক্যালি হচ্ছে তার ক্লিনিক্যাল স্ট্যাটাসটাকে কোরিলেট করে এবং সিরাম ইলেকট্রোলাইট সেগুলোর সাথে কোরিলেট করে কিভাবে হচ্ছে কারেকশন করব, সেটার জন্য আমরা এবিজিটাকে পার্ট 2তেও নিয়েছি অ্যালং উইথ আওয়ার নেক্সট ডে টপিক ইলেকট্রোলাইট কারেকশন আর ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আচ্ছা, আমরা এখন শুরু করছি আমাদের আজকের টপিক। আমি এবিজিটা আমাদের নর্মালি যদি আমি শুধু এক্সাম পারপাজে কথা বলি, এক্সাম পারপাজে কিছু মানে কিছু হচ্ছে আমাদের আহ, কি বলবো, ঘুরে ফিরে কিছু কমন টপিকে কোয়েশ্চেন আসে। কমন টপিক, কোয়েশ্চেন টাফ করতেছে কিন্তু টপিক হচ্ছে কমন। আমি আগে আমার এমআরকেম লাইন নিয়ে কথা বলবো, কিন্তু আমার এবিজি ক্লাসটা আমি এমনভাবে নিতে চাচ্ছি যারা আমরা ইমার্জেন্সি ফিজিশিয়ান আছে, এখন ইমার্জেন্সিতে কাজ করছি, অথবা অনেকে ক্রিটিক্যাল কেয়ারে আছে, অনেকে অ্যানেস্থেশিয়াতে আছে, যাদের এমআরকেম প্রাইমারি দেন এমআরকেম কমপ্লিট করা, প্রাইমারি দিবে তারপরে পার্ট 2 এসবিএ দিয়ে অস্কি দিয়ে কমপ্লিট করা প্ল্যান আছে, মানে ইমার্জেন্সি লাইনে যাওয়ার প্ল্যান আছে। তো সবার জন্য একটা কমন ইম্পর্টেন্ট টপিক আমি মনে করি এবিজি। দ্যাটস আমি ক্লিনিক্যাল কোরিলেশনেও কিছু এক্সটেন্সিভ কথাবার্তা বলবো। তো সবাই যাতে হচ্ছে পাজলড না হয়ে যায়, সেজন্য আমি একদম আমার স্লাইডের শুরুতে এমআরকেমে প্রাইমারিতে কি টাইপের কোয়েশ্চেন আসে সেই টপিকগুলো জাস্ট রাখতে চাচ্ছি, যাতে সব কিছু দেখার পরে আপনি লাস্ট রিভিশনের জন্য এতটুকু জিনিস মাথায় রাখতে পারেন। কিছু থাকবে ক্লিনিক্যাল পারপাস, কিছু হচ্ছে আমাদের এক্সাম পারপাস। ওকে,
এক্সাম পারপাস আমাদের ফার্স্ট কি টাইপের কোশ্চেন আসে, যেটা আগে বেশি আসতো এখন একটু কমে গেছে, হ্যাঁ, খুব ইজি একটা টপিক। 1 নম্বরে হচ্ছে আমাদের এবিজি, একটা এবিজি হাতে নিলে আমরা কি দেখতে পারি। আর আমাদের অনেকে আছেন যারা ফ্রেশ গ্র্যাজুয়েট, যারা কখনো অ্যাকচুয়ালি এখনো মাত্র হয়তো ইন্টার্নশিপ শেষ করেছেন, এখনো পেশেন্টের মানে ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন হয়নি, এবিজি এখনো হয়তো ডিরেক্টলি আমরা হাতে পাইনি। আর অনেকে আছেন অনেক বছর ধরে কাজ করছেন। তো আমি অ্যাকচুয়ালি অল ওভার সবার কথা চিন্তা করে একটু বেসিক থেকে কথা বলবো। এখন প্রথম কথা হচ্ছে আমাদের এবিজি প্যারামিটার গুলো জানতে হবে। মানে প্যারামিটার আমরা জানি, বেসিক 4টা প্যারামিটার হচ্ছে পিএইচ, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যান্ড বাইকার্ব। এর সাথে আর অনেক কিছু আছে, যেমন অ্যানায়ন গ্যাপ দেখি আমরা, বেজ এক্সেস, ওগুলো একটু পরে। মেনলি 4টা প্যারামিটারকে বার রিপিট করে করে আমাদের কিছু কোয়েশ্চেন আসে এই মার্কেটে। তো সবার আগে যেটা আমাকে জানতে হবে, আমাকে ইন্টারপ্রিট করতেও কিন্তু নর্মাল রেঞ্জ মাথায় রাখতে হবে। এখন এখানে একটা কথা মানে মনে রাখতে হবে, বাংলাদেশে আমরা নর্মাল রেঞ্জ দেখি মিলিমিটার অফ মার্কারি, তবে ইন্ডিয়াতেও দেখে। ইউকেতে সবসময় ওনাদের এবিজিতে স্ট্যাটাসটাতে হচ্ছে ভ্যালুটা আসে কিলো প্যাসকেলে। তাহলে এখানে আপনাকে বাংলাদেশে ক্লিনিক্যাল পারপাস এখন থাকতে হলে মিলিমিটার অফ মার্কারিটাও মনে রাখতে হবে। এক্সাম পারপাসে ডেফিনেটলি আপনাকে কিলো প্যাসকেলের নর্মাল ভ্যালুটা মনে রাখতে হবে। দ্যাট মিনস সবার আগে আমাদেরকে মনে রাখতে হবে নর্মাল রেঞ্জ অফ এবিজি প্যারামিটার। আগে প্যারামিটার থেকে ডিরেক্ট কোয়েশ্চেন আসতো, কিন্তু এখন ইন্টারপ্রিটেশনও তো আমাকে প্যারামিটারটা জানতে হবে, এটাই নর্মাল প্যারামিটার্স। সেকেন্ড হচ্ছে আমাদের যেটা আসে সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। আপনাকে একটা পেশেন্টের ক্লিনিক্যাল সিনারিও নিয়ে, যে পেশেন্ট ইমার্জেন্সি মেডিসিনে হচ্ছে ভমিটিং নিয়ে আসছে বা ক্রনিক মানে 2-3 দিনে লুজ মোশন নিয়ে আসছে, এরকম 2-3 লাইনের একটা হিস্ট্রি দিবে। আর আমরা সেকেন্ড ডেতে হচ্ছে আমাদের এমআরকেমে কি টাইপের কোয়েশ্চেন আসে সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো। আজকে জাস্ট আমরা একটু এবিজিটা ডিটেল জানা ট্রাই করব, মানে জাস্ট হচ্ছে থিওরিটিক্যাল নলেজ যাতে আমরা নেক্সট ডে অ্যাপ্লাই করতে পারি। তাহলে সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশন যেটা সেটা হচ্ছে ওই যে ডিরেক্টলি আপনাকে কখনো বলবে না যে এটা কি নর্মাল অ্যান্ড গ্যাপ নাকি লো অ্যান্ড গ্যাপ কোনটা। আমাকে একটা পেশেন্টের সিনারিও দিবে, দেন আমাকে এবিজি প্যারামিটার দিবে। আমাকে প্যারামিটার দেখে আগে বুঝতে হবে আইদার এটা কি হাই অ্যান্ড গ্যাপ নাকি নর্মাল নাকি লো, এটা আমাকে আগে বের করতে হবে। দ্যাট মিনস স্টেপ 1 ক্লিনিক্যাল সিনারিওর সাথে আমি কোরিলেট করলাম, দ্যাট স্টেপ 2, অথবা ওটা স্টেপ 1 পরেরটাকে আমরা স্টেপ 2 ধরি। থার্ড স্টেপে আমরা হাগমা নাগমা অর এটা লো অ্যান্ড গ্যাপ সবকিছু কোরিলেট করে দেন আমরা ডায়াগনোসিসটা দাগাবো। তাহলে আমাদের ইম্পর্টেন্ট যেটা থেকে খুব রিসেন্ট বেশি কোশ্চেন আসতেছে, এবং এটা এমআরকেম প্রাইমারি শুধু না সেকেন্ড পার্টও কিন্তু আসে, ইন্টারপ্রিটেশন। আর 3 নম্বরে যেটা হাগমা নাগমার হচ্ছে মাঝে মাঝে খুব রেয়ারলি, মানে আগে বেশি আসতো, এখন একটু কমে গেছে, একদম ডিরেক্টলি মাঝে মাঝে এক্সাম্পল জানতে চায়। তো এক্সাম্পলগুলো আমি আজকে পড়াবো না, এগুলো বিভিন্ন টেকনিক দিয়ে রেনাল ফিজিওলজিতে আছে বা আমাদের নেক্সট ডেতে আমরা রাখবো। যে হায়ান অ্যান্ড গ্যাপের কিছু কমন ডিজিজ আছে, ডিসঅর্ডার আছে, যেগুলোকে শর্টকাটে মনে রাখার কিছু টেকনিক আছে, হ্যাঁ। তো এক্সাম্পল হচ্ছে আমাদের আগমা, that is high anion gap metabolic acidosis, normal anion gap metabolic acidosis, and low anion gap metabolic acidosis. নর্মালি আমরা হসপিটালে হাগমা নাগমা বেশি পেয়ে থাকি, লো anion gap 2-1টা হচ্ছে ডিজিজে হয়তো পাই। বাট আমাদের এক্সামে কিন্তু এমআরকেম প্রাইমারিতে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আসে। আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের এমআরকেম কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। ওকে, এখন আমি এবিজিটা সিরিয়ালি শুরু করব, হ্যাঁ, ক্লিনিক্যাল পারপাসে হোক আমাদের এক্সাম পারপাসে সবকিছুর জন্য যাতে আমাদের কাজে লাগে। সবার ফার্স্টে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্যারামিটারগুলো নর্মাল রেঞ্জ। কমন প্যারামিটারগুলোর আগে আমরা নর্মাল রেঞ্জ জানবো। আমি নর্মাল রেঞ্জে রাখার ট্রাই করব প্রাইমারি এক্সামে অ্যাপ্লাই করার জন্য কিলো প্যাসকেলটাও। এবং আপনি এখন ক্লিনিক্যালে অ্যাজ এ ক্লিনিশিয়ান হিসেবে এখন বাংলাদেশে আছেন, আপনি যদি এটা ক্লিনিক্যালে আপনার পেশেন্টের ক্ষেত্রে স্ট্যাটাসটা মানে আইডেন্টিফাই করার জন্য যাতে আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেজন্য বাংলাদেশের পারপাস আমরা মিলিমিটার অফ মার্কারিটাও পাশাপাশি রাখছি। বাট অবশ্যই আবার বলতেছে আমাদের এক্সামে কিন্তু কিলো প্যাসকেলই আসবে। তাহলে সবার প্রথমে আমি বলতেছি না এবিজিতে ফার্স্টে কি দেখবো, আমি জাস্ট রেঞ্জগুলো বলতেছি। একটা এবিজি কিভাবে ইন্টারপ্রিট করতে হবে, রিড করতে হয়, সেটা সুন্দর একটা সিকুয়েল আমি বলবো নেক্সট। তাহলে আমরা আগে নর্মাল রেঞ্জ দেখি। পিএইচ অল ওভার দ্য ওয়ার্ল্ড ইটস সেম, সেটা হচ্ছে 7.35 থেকে 7.45, কমন থিম। দেন আসি আমরা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। আচ্ছা, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আমাদের দেশে তো আমরা মিলিমিটার অফ মার্কারিতে দেখি। আগে আমি ইংল্যান্ডের কিলো প্যাসকেলটা বলছি, যেহেতু আমাদের প্রাইমারি বেস আমরা আগে পড়াশোনা করছি, সেটা হচ্ছে 11 থেকে 14 কিলো প্যাসকেল। এটা আমাদের এমআরকেএম প্রাইমারি দিতে গেলে অবশ্যই এই রেঞ্জটা মনে রাখতে হবে। আর আপনি যদি ক্লিনিক্যালি কোরিলেট করতে পারেন, আমাদের বাংলাদেশ পারপাসে আমি মিলিমিটার অফ মার্কারিতে বলি, সেটা হচ্ছে 80 to 100 মিলিমিটার অফ মার্কারি। এটা হচ্ছে আমাদের নর্মাল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। দেন আমরা যদি নর্মাল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড চিন্তা করি, আমাদের হচ্ছে
ইউকে পারপাসে মনে রাখতে হবে 4.5 থেকে এটা হচ্ছে 6 কিলো প্যাসকেল নর্মাল। আর বাংলাদেশে হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে 35 থেকে 45 মিলিমিটার অফ মার্কারি। দেন আসি বাইকার্বে। বাইকার্ব অল ওভার দ্য ওয়ার্ল্ড মিলিমোল পার লিটারই এবিজিতে হিসাব করা হয়, কিন্তু ইউকে এবং বাংলাদেশের ল্যাবে নর্মাল রেঞ্জের মধ্যে একটু ডিফারেন্স আছে। এটা খুব গ্রস ডিফারেন্স না, জাস্ট আমি বলে রাখছি একটুখানি। যেমন ইউকেতে হচ্ছে আমাদের আমেরিকান প্রাইমারি হিসেবে রয়্যাল কলেজে আমাদের নর্মাল লেভেল দেওয়া আছে 24 থেকে এটা হবে হচ্ছে 30। ওনারা এতটুকু পর্যন্তকে নর্মাল ধরে, এটার মিড রেঞ্জটা এনে আপনি নর্মাল ধরতে পারেন। তাহলে 24 থেকে 30 হচ্ছে নর্মাল রেঞ্জ। আর আমাদের দেশে ল্যাব প্যারামিটার গুলো বা এবিজিতে আপনি মানে আমাদের যদি নর্মাল রেঞ্জ দেখা থাকে সেটা হচ্ছে 22 থেকে 26 মিলিমোল অফ মার্কারি। আচ্ছা, তাহলে এগুলো গেল আমাদের নর্মাল প্যারামিটার। প্যারামিটার গুলো জানলাম। এখন আমি আসবো একটা এবিজি আমি হাতে নিলাম, একটা পেশেন্টের একটা এবিজি আমরা করলাম, একটা এবিজি আমরা কিভাবে রিড করব। এবিডি রিডের ক্ষেত্রে নর্মালি আমরা এক্সাম পারপাসে কিভাবে দেখি, ফার্স্ট অ্যান্সার করার জন্য, যেহেতু ওখানে 180টা কোয়েশ্চেন থাকবে প্রাইমারিতে এবং আপনি পার কোয়েশ্চেনের জন্য অ্যাকচুয়ালি 1 মিনিটই পাবেন। 180টা কোয়েশ্চেন, আপনার টাইম 180 মিনিট। তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি খুব ফাস্ট রিড করতে হয় এবং তখন একটু টেকনিক্যাল হতে হয় যে ফার্স্ট আমি কোন প্যারামিটারগুলো দেখে তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারবো। ওইটা কিন্তু এক্সাম পারপাসে, সেটা কিভাবে অ্যাপ্লাই করব খুব ফাস্ট, ওইটা আমরা নেক্সট ডেতে যখন কোয়েশ্চেনগুলো দেখবো ওটা আমি বলবো। কিন্তু আপনি ক্লিনিক্যালি একটা যেহেতু আমি অল ওভার সবার জন্য এই যেটা বলার ট্রাই করছি, ক্লিনিক্যালি একটা পেশেন্ট আপনার সামনে আছে, পেশেন্টটা ডিস্ট্রেস নিয়ে এসছে বা পেশেন্ট তো ডেফিনেটলি কোনো একটা প্রবলেম নিয়ে আমাদের ইমার্জেন্সিতে এসছে, তখন পেশেন্ট সেভিং এর জন্য, পেশেন্টের বেটারমেন্টের জন্য আমাদের ফার্স্টে এবিজিতে কোন দিকে দেখতে হবে, কি দেখে পেশেন্ট আমি সেভ করতে পারবো, সেটা আমাদেরকে আগে হিসাব করতে হবে। তাহলে আমার ইন্টারপ্রিটেশনে সবার ফার্স্ট প্যারামিটার অ্যাকচুয়ালি আমার দেখা উচিত পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। ফার্স্ট ফার্স্টে আমাকে দেখতে হবে পেশেন্ট সেভিং এর ক্ষেত্রে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, অক্সিজেন স্ট্যাটাসটা আমাকে আগে দেখতে হবে। কারণ নো ম্যাটার হোয়াট আমাদের পেশেন্টের অ্যাসিড বেস স্ট্যাটাস যাই হোক না কেন, হোক সিভিয়ার অ্যাসিডোসিস, সেটাই আমার যদি পেশেন্টের নর্মাল পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন মেনটেন না হয়, আমার পেশেন্টের বাকি সব কিছু হলো, আমার পেশেন্ট এই জাস্ট অক্সিজেনের অভাবেই হচ্ছে আমার পেশেন্ট খুব সুন ডেটেরিয়েট করবে যে কন্ডিশনে এসছে, অথবা পেশেন্ট মারাও যেতে পারে। তাই সবার আগে আমরা পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা আগে দেখে নিব। এখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আমার একটু আগে নর্মাল লেভেলগুলো বলেছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ পারপাস 80 to 100 মিলিমিটার অফ মার্কারি, আর আমাদের ইউকে পারপাসের রেঞ্জটা হচ্ছে 11 to 14 কিলো প্যাসকেল। এখন পার্শিয়াল প্রেশার বলতে নর্মালি 82 যখন 100 ধরা হয় এটাকে তো আমরা নর্মাল ধরি। তো যেহেতু আমি ক্লিনিক্যাল সিনারিও বেস বলছি, এখানে আমি কিছু কথাবার্তা রাখবো, সেটা হলো কখন আমি মাইল্ড, মডারেট এবং সিভিয়ার হাইপক্সিমিয়াতে ডিভাইড করব। এইটা অনুসারে কিন্তু আমাদের ইমার্জেন্সিতে একটা পেশেন্ট এসছে, আমি তার অক্সিজেন সাপ্লাই ডিভাইসটা আমি ডিফাইন করতে পারবো, তাকে কি আমি নেজাল ক্যানুলা দিব, নাকি তার জন্য আমার হচ্ছে ফেস মাস্ক লাগবে, নাকি তার জন্য আমার হচ্ছে রিব্রিদার মাস্ক সহ লাগবে, নাকি তার জন্য আমার হাই ফ্লো লাগবে, সেগুলো আমরা ফার্স্ট ডিসিশন নিতে পারবো। সো আমরা একটু ছোট করে দেখে নিই রেঞ্জটা কিরকম হবে। যখন আমাদের 80 to 100 তো নর্মাল, হ্যাঁ, যখন আমাদের এই 60 to 80 মিলিমিটার অফ মার্কারি থাকবে, এটাকে বলা হয় হচ্ছে মাইল্ড হাইপোক্সিয়া। মাইল্ড হাইপোক্সিয়া যখন হচ্ছে এটা আমাদের 40 থেকে 60 লেভেলে যাবে, দেন এটা মডারেট, যখন এটা অবশ্যই বিলো 60 যাবে সিভিয়ার হাইপোক্সেমিয়া, যখন বিলো 60 তখন হচ্ছে এটা সিভিয়ার, হ্যাঁ, সিভিয়ার হাইপোক্সেমিয়া। তাহলে জাস্ট আমরা রেঞ্জগুলো একটু মাথায় রাখলাম, জাস্ট ইনস্ট্যান্টলি আমার পেশেন্টের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, ব্লাডে কি অবস্থা, তার অক্সিজেন স্ট্যাটাসটা আমি জাস্ট ফার্স্ট দেখার জন্য। এখন আমি কি করব, আরেকটা জিনিস হলো, আমার পেশেন্ট ধরলাম, মাঝে মাঝে অ্যাম্বুলেন্সেই দেখা যায় পেশেন্ট যখন অ্যাম্বুলেন্স থেকে নেমে আমাদের ইমার্জেন্সিতে ঢুকছে, তার নেজাল ক্যানুলা দেওয়া আগে থেকেই, স্যাচুরেশন হয়তো বাসা থেকে যেখান থেকে পেশেন্টকে তারা নিয়েছে সেখান থেকে হয়তো পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন খারাপ ছিল, তো পেশেন্টের ডিভাইস ধরলাম তার নেজাল ক্যানোলা দেওয়া বা ফেস মাস্ক দেওয়া আগে থেকেই। তাহলে আমাকে এবিজি দেখার পরে সাথে সাথে কোরিলেট করতে হবে, যেমন আমি এখন রুম এয়ারে আছি, আমার রুম এয়ারে এখন স্যাচুরেশন হচ্ছে 95%, আর আমার পেশেন্ট যিনি হচ্ছে ফেস মাস্কে আছে, ফেস মাস্কে তার 6 লিটার অক্সিজেন লাগছে, তার স্যাচুরেশন আছে 98%। এই 98% ইজ নট এ গুড থিং, আমরা সবাই জানি। তাহলে একটা জিনিস সাথে সাথে কোরিলেট করতে হবে, পেশেন্ট কি রুম এয়ারে আছে, মানে এই যে আমার মাইল্ড, মডারেট, সিভিয়ার হাইপোক্সিমিয়া আমি ডিফাইন করছি, সাথে সাথে আমাকে একটু পেশেন্টের দিকেও খেয়াল রাখতে হবে যে এটা পেশেন্ট অক্সিজেন কি পাচ্ছে, সাপোর্ট পাচ্ছে না একটা রুম এয়ারে, তার অক্সিজেন স্টেটাস, এটা একটু ফার্স্ট আমাদেরকে দেখতে হবে। এখন এখানে আরো কিছু জিনিস আছে, মানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন সিরিয়ালি কয়েকটা জিনিস দেখতে হবে। আমি ফার্স্ট একটু বলছি, তাহলে আমি ছোট করে শর্ট করে আপনাদেরকে সিরিয়াল করে দিব, যাতে ফার্স্ট ফার্স্ট আমরা ইমার্জেন্সি হচ্ছে আমাদেরকে ফার্স্ট ম্যানেজমেন্ট করতে হবে, সেম টু সেম ক্রিটিক্যাল কেয়ারও। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সবার ফার্স্টে দেখলাম অক্সিজেন স্ট্যাটাস, দেন আমরা মাইল্ড, মডারেট, সিভিয়ারই ডিফাইন করে জাস্ট পেশেন্টের দিকে দেখলাম যে তিনি অক্সিজেন সাপোর্টে আছে নাকি রুম এয়ার, এই জিনিসটা আমরা পেলাম। দেন এখন এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে,
নর্মালি যদি আমরা দেখি যে এখন যদি অক্সিজেন বেশি হয় তখন আমরা কি করব? মোর দেন 100 যদি আসে আমরা জানি যেটাকে হাইপার অক্সেমিয়া বলে। এখন হাইপার অক্সেমিয়া নর্মালি অ্যাডাল্ট যদি হয়, মানে ইমার্জেন্সিতে কিছুক্ষণের জন্য আমরা পেলাম, এটা খুব হার্মফুল না। লং টার্ম কোনো পেশেন্ট যদি ভেন্টিলেটরে থাকে বা আমাদের আইসিইউ সেটআপে যখন ভর্তি থাকে, তখন লং টার্ম হাইপক্সিমিয়াতে তার ক্ষতি হতে পারে, হ্যাঁ, ফিডারিক্যাল ইনজুরি, আদার্স ইনজুরি হতে পারে। কিন্তু যদি হচ্ছে এক্ষেত্রে কোনো ইনফ্যান্ট, নিওনেট চিলড্রেনদের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যতটা সম্ভব ইনিশিয়াল স্টেজে আমরা হাইপার অক্সিমিয়াটা অবশ্যই আমাদের অ্যাভয়েডে ট্রাই করতে হবে। কারণ ফিডারিক্যাল ইনজুরি ইনফ্যান্ট চিলড্রেন মানে বাচ্চাদের খুব তাড়াতাড়ি হয়। এটা জাস্ট একটা ক্লিনিক্যাল নলেজ হিসেবে আমরা মাথায় রাখলাম। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম, প্রথমে অক্সিজেন স্ট্যাটাস, দেন আমরা ডিভাইড করলাম, দেন দেখলাম যে রুম এয়ারে নাকি কোনো সাপোর্ট আছে। ওকে, এখন সাপোর্টের ক্ষেত্রে আমরা আসি। ইনিশিয়াল একটা ইমার্জেন্সি ফিজিশিয়ান, একজন ফিজিশিয়ান হিসেবে আমরা কি সাপোর্ট কি করছি? যখন আমরা রুম এয়ারে থাকি আমরা জানি যে আমাদের তখন নর্মাল এয়ারে এফআইউ2 যেটা মানে যে অক্সিজেন কনসেন্ট্রেশন যেটা আমরা ইন্সপায়ার করছি সেটা হচ্ছে 21%। এখন যদি কেউ 1 লিটার অক্সিজেন সাপোর্টে আসে, আমার পার লিটার অক্সিজেন যতটুকু আমি দিচ্ছি পার লিটারের জন্য আমার হচ্ছে 4% করে এফআইউ2 বাড়বে। মানে আমরা যখন ভেন্টিলেশনে পেশেন্ট থাকে, ভেন্টিলেটরে থাকে, তখন তো আমরা এফআইউ2 দেখতে পাচ্ছি। কিন্তু যখন আদার্স আমাদের অক্সিজেন সাপোর্টিং ডিভাইস গুলাতে পেশেন্ট থাকে, তখন আমি এফআইউ2টা কিভাবে মানে মেজার করব সেটা আমাদের একটু নলেজে রাখতে হবে। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন গুলো হচ্ছে আপনি প্রাইমারি থেকে সেকেন্ড পার্টে একটু বেশি পাবেন। ডিভাইস রিলেটেড জিনিসগুলো ক্লিনিক্যাল সিনারিও ওরকম আছে। তারপরে প্র্যাকটিক্যালও খুব বেশি কাজে লাগে, যেন অল ওভার আমি জাস্ট একটু বলে রাখছি শর্টকাটে। তাহলে আমি রুম এয়ারে আছি, আমার এফআইউ2 এখন রুম এয়ারে আছে আমার এয়ার অনুসারে 21%। তাহলে আমার পার্শাল প্রেশার অফ অক্সিজেন কত হওয়া উচিত যদি আমার লাং নর্মাল হয়, কোনো প্যাথোলজি না থাকে? ইট উইল বি নিয়ারলি 5 টাইমস অফ দ্য এফআইউ2। যতটুকু ডেলিভার্ড এফআইউ2 হচ্ছে তার 5 টাইমস যদি আমি পার্শাল প্রেশার অফ অক্সিজেন আমার এবিজিতে পাই, দ্যাট মিনস হচ্ছে আমি যতটুকু অক্সিজেন দিচ্ছি ততটুকু আমার লাঙে পৌঁছাচ্ছে। এই জিনিসটা বলার আমার রিজন হলো, অনেক সময় অনেক অক্সিজেন দিচ্ছি কিন্তু আমার এবিজিতে পার্শাল প্রেশার অফ অক্সিজেন আমি দেখছি অনেক কম আসতেছে। দ্যাট মিনস ওখানে কি কোনো লাং প্যাথোলজি আছে নাকি কোনো এয়ারওয়ে অবস্ট্রাকশন আছে, এটা আইডেন্টিফাই করা একজন ইমার্জেন্সি ফিজিশিয়ান হিসেবে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন জাস্ট আমি শর্টকাটে আমরা বলে নিই, যেমন রুমে আর আমার 21%, তাহলে নিয়ারলি 5 টাইমস। তাহলে যখন 21% আমার হচ্ছে এফআইউ2 থাকবে, তখন আমার এবিজিতে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন আসার কথা হচ্ছে 100। তাহলে যখন এটা হচ্ছে ধরলাম এখন আমার আছে হচ্ছে আমি 40% এফআইউ2 ডেলিভার করছি, 40% এফআইউ2 দিচ্ছি এক্সট্রা আমার পেশেন্টকে, তাহলে 40% এফআইউ2 নিয়ারলি 5 টাইমস। তাহলে আমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কিন্তু অ্যাসিড বেস স্ট্যাটাসে আসার কথা 200। বললাম এটা নিয়ারলি 5 টাইমস, 5 টাইমস পেলে আমি ধরে নেবো আমার লাং প্যাথোলজি নাই, আমার ডিফিউশন ঠিকভাবে হচ্ছে, অথবা আমি যে অক্সিজেন দিচ্ছি সে ঠিকভাবে আমার লাঙে পৌঁছাচ্ছে, এন্ড থ্রু দ্য লাং এটা আমার ব্লাডে যাচ্ছে। আচ্ছা, এখন আমি জাস্ট ডিভাইস নিয়ে 2 মিনিট একটু বলতে চাই। ইনিশিয়ালি আমার পেশেন্টকে যাতে আমি সাপোর্টটা দিতে পারি, তাহলে সেটা হলো আমি ফার্স্টে দেখলাম যে অক্সিজেন স্ট্যাটাসকে আমি ডিভাইড করলাম, দেখলাম পেশেন্ট রুম এয়ারে আছে নাকি কোনো সাপোর্টে আছে। এখন সাপোর্ট কি, আমি সাপোর্ট চেঞ্জ করবো, নেজাল ক্যানুলা চেঞ্জ করবো, নাকি ফেস মাস্কেই রাখবো, নাকি নেজাল ক্যানুলাতে আমি অক্সিজেন স্ট্যাটাসটা দেখি একটুখানি অক্সিজেন কমিয়ে আনবো, সেটার জন্য আমি জাস্ট এই জিনিসটা মাথায় রাখতে জন্য এখানে শর্ট করে লিখছি। 1 লিটার অক্সিজেন, যেমন আমি এখন রুম এয়ারে আছি, এক্সট্রা আমার কোনো অক্সিজেন লাগতেছে না, এই জন্য আমার এফআইওটা হচ্ছে 21%। বাট আমাকে যদি এখন 1 লিটার অক্সিজেন দেওয়া হয় এক্সট্রা সাপোর্ট নেজাল ক্যানুলায় ধরলাম দিলাম, তাহলে প্রত্যেক 1 লিটার অক্সিজেনের জন্য আমাদের এফআইও2 4% করে ইনক্রিজ হবে। 4%, অ্যারাউন্ড 4%। তাহলে আমাকে যদি 1 লিটার অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় এক্সট্রা, তাহলে আমার রুম এয়ারে নর্মালি কোনো সাপোর্ট ছাড়া ছিল 21%, প্রত্যেক লিটারের জন্য আমার 4% করে এফআইও2 বাড়বে। তাহলে এখন আমি ধরে নিব পেশেন্ট 1 লিটার অক্সিজেন আছে, আমি ধরেই নিব তাহলে তার এফআইও2 আছে 24। তাহলে সেটাকে 5 টাইমস দিয়ে আমি মাল্টিপ্লাই করে এবিজিতে তার রেশিওটা ঠিক আছে কিনা এটা কিন্তু আমরা বের করতে পারবো, এই জন্য এটা কোরিলেটেড একটা জিনিস, সেজন্য বলছি। তাহলে 1 লিটার অক্সিজেন হচ্ছে, তাহলে আমার এফআইও2 তখন আমি এজিউম করতে পারবো ইটস নেয়ার 24%। 2 লিটার যদি অক্সিজেন হয় তাহলে কিরকম হবে, মানে 4 4 করে বাড়বে পার লিটারের জন্য, তাহলে 28%। সেম ইজি জিনিস, 3 লিটার হলে আমার 32%, 4 লিটার হলে অবশ্যই আমার কত হবে 36%। মানে এই যে ডিভাইস কত লিটার অক্সিজেন পাচ্ছেন সেটা থেকে আমি এফআইও2টা ফার্স্টে এজিউম করতে পারবো, বের করতে পারবো। দেন এফআইও2 কে আমি 5 টাইমস দিয়ে মাল্টিপ্লাই করে আমার পেশেন্ট অক্সিজেন যে আমি দিচ্ছি সেটা সে ঠিকভাবে ডেলিভার হচ্ছে তার ব্লাডে, মানে একটা রিপিট এবিজি করলাম আমি অক্সিজেন সাপোর্ট শুরু করার পরে, সেটা যে ঠিক আছে কিনা এইটাই মানে আমার ডিসিশন ঠিক আছে, আমার সাপোর্ট ঠিক আছে পেশেন্টের অক্সিজেন স্ট্যাটাস ঠিক করার জন্য, এত কিছুর জন্য এই কথা বললাম। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, সেটা হলো কি
আরেকটু ছোট করে কথা বলি, 4 লিটার নর্মালি বই খাতায় লেখা আছে 5 লিটারে বেশি হলে আমরা ফেস মাস্কে চলে যাই। কিন্তু হচ্ছে নর্মালি ক্লিনিক্যাল পারপাসে আমরা অ্যাকচুয়ালি 4 লিটার পর্যন্তই রাখি। 4 লিটার পর্যন্ত আমরা আপ টু 4 লিটার আমরা নর্মালি নেজাল ক্যানুলা ইউজ করি। অ্যান্ড মোর দেন 4 বই খাতায় কিন্তু 5 আছে, আমি ক্লিনিক্যাল পারপাসে বললাম। মোর দেন 4 লিটার হলে তখন দেখা যায় আমরা ফেস মাস্কে কনভার্ট করি অক্সিজেন সাপ্লাইটা। আচ্ছা, এটা জাস্ট ছোট করে একটা নলেজের জন্য কথা বলা। এখন আমার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, কেন আমি হিসাব করলাম FiO2 বের করে 5 টাইমস দিয়ে মাল্টিপ্লাই করে একটা রিপিট ধরে আমি ইনিশিয়াল এবিজি করলাম, অক্সিজেন সাপোর্ট বাড়ালাম, বাড়িয়ে আমি আবার একটা হাফ এন আওয়ার বা 1 আওয়ার পর রিপিট এবিজি করলাম। রিপিট এবিজিতে ওই যে আমার অ্যাজামশন যে হচ্ছে এত% অক্সিজেন মানে এত লিটার অক্সিজেন দিচ্ছি, FiO2 এত, তাহলে আমার PO2টা তার 5 টাইমস হিসেবে ঠিক আসছে কিনা। যদি ঠিক না আসে, 5 টাইমস হিসেবে যত আসার কথা ধরলাম সেটা আসছে না, তখন আমাকে চিন্তা করতে হবে যে আমার কোনো লাং প্যাথোলজি প্রেজেন্ট কিনা। আইদার লাং প্যাথোলজি প্রেজেন্ট অথবা আমার কোনো এয়ারওয়ে অবস্ট্রাকশন আছে যেটার জন্য অক্সিজেন ডেলিভারিটা ঠিক মতো হচ্ছে না। তো নর্মালি আমাদের এমআরকেএম প্রাইমারি লেভেলে এই কোয়েশনটা আপনি পাবেন। আমরা এমআরকেএম প্রাইমারিতে হচ্ছে খুব কমন অনেকগুলো কোয়েশ্চেন ব্যাংকই আছে, সবচেয়ে কমন কোয়েশ্চেন ব্যাংক যেটা সেটা হচ্ছে এমআরকেএম সাকসেস, আমরা প্র্যাকটিসের জন্য সবাই পড়ে থাকি। তো ওখানে কিন্তু এই কোয়েশ্চেনটা দেওয়া, বাট ওইটার রিলেটেড কোয়েশ্চেন নিয়ে খুব বেশি প্যাচে না, বাট আমি জিনিসটা নলেজ মাথায় দিয়ে রাখতে চাই, কারণ আমাদের ডে বাই ডে কিন্তু কোয়েশ্চেন অনেক টাফ করতেছে, অনেক বেশি। সো আমাদের এবিজি নিয়ে যা যা জানার দরকার ভালোভাবে হ্যাঁ আমরা জেনে নিব। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু আপনি অবশ্যই আপনার ওই কোয়েশ্চেন ব্যাংকে পাবেন, দ্যাট মিনস আপনাকে এটা জানতে হবে। এখন আগে টাইপের কোয়েশ্চেন না আসলে এখন আসতে পারে। তাহলে ধরলাম আমার রিপিট এবিজিতে আমার পেশেন্টের FiO2 যেটা আমি হিসাব করলাম সেটা অনুসারে আমার পার্শাল প্রেশার অফ অক্সিজেনটা মেনটেন হচ্ছে না, তার থেকে অনেক কম, নিয়ারলি 5 টাইমস না, অনেক কম। তাহলে আমাকে বের করতে হবে আমার লাংসকে নর্মাল অর ইট ইজ অ্যাবনর্মাল। তাহলে লাংস নর্মাল নাকি অ্যাবনর্মাল, এটা বের করার জন্য আমাদের একটা ইকুয়েশন আছে, হ্যাঁ, নর্মাল অর অ্যাবনর্মাল। এটাকে বের করার জন্য আমাদের ইকুয়েশনটা হচ্ছে, আমি একটু লিখি, 713। এটা একটা জাস্ট ম্যাথের মতো একটা ইকুয়েশন, এটা দেওয়া আছে, জাস্ট আমরা ইকুয়েশনে বসাবো আর আমরা হচ্ছে ভ্যালুটা পাবো, তখন আমরা কম্পেয়ার করতে পারবো, নাথিং এলস। 713 হচ্ছে এটা কনস্ট্যান্ট। দেন এটার সাথে FiO2 কততে আছে, ওই যে FiO2 বের করা একটু আগে আমরা শিখেছি, FiO2 কততে আছে এটাকে মাল্টিপ্লাই করে এটা থেকে মাইনাস করতে হবে, আমার থেকে ডিডাক্ট করতে হবে 1.25, এটাও একটা কনস্ট্যান্ট। এইটার সাথে আমি এবিজিতে যে প্রেশার প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা পেয়েছি সেটাকে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, হ্যাঁ। এইটা দেখে আমি অ্যাকচুয়ালি আমার অ্যালভিওলার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন স্ট্যাটাসটা কেমন সেটা কিন্তু আমি বুঝতে পারবো, মানে অ্যালভিওলার অক্সিজেনেশনটা কেমন হচ্ছে। দ্যাট মিনস আমি ছোট করে যদি ছবি আঁকি, আমার অ্যালভিওলাস থেকে, আমরা জানি অ্যালভিওলাসের চারপাশে ক্যাপিলারি থাকে, তো এখানে অক্সিজেন ডেলিভারি হচ্ছে হচ্ছে প্রচুর অক্সিজেন আমি অ্যালভিওলাইতে দিচ্ছি, কিন্তু আমার এই যে অ্যালভিওলার যে চারপাশে যে মেমব্রেন, সেখানে যদি কোনো প্যাথোলজি থাকে তাহলে কিন্তু এই টোটাল অক্সিজেনটা ডিফিউশন হয়ে কিন্তু আমার এই যে ক্যাপিলারিতে যে ব্লাড আছে সেখানে কিন্তু পৌঁছাতে পারবে না। এই জন্যই আমাদের এই হিসাবটা বের করতে হবে লাং প্যাথোলজি প্রেজেন্ট অর নট, তাহলে আমাদেরকে সেভাবে আমরা মানে ইনিশিয়ালি খুব ফাস্ট স্টেপ নিতে পারবো। তাহলে হচ্ছে এই যে ডিফিউশনটা এটা হিসাব করার জন্য এই ইকুয়েশনে যদি আমি এবিজির আমি যে মানগুলো পেলাম সেগুলো যদি বসাই, যদি এটার ভ্যালু লেস দেন 15 আসে, হ্যাঁ, লেস দেন 15 যদি আসে, এবং এখানে একটা কন্ডিশন আছে যে আমার পেশেন্ট রুম এয়ারে কিনা, হ্যাঁ, আচ্ছা রুম এয়ারে কিনা। তো লেস দেন 15 যদি আসে তাহলে আমি ধরে নিব তার কোনো লাং প্যাথোলজি নেই, তার লাং মানে তার লাং হচ্ছে নর্মাল লাংস। তাহলে আমাদের পেশেন্টের লাং কোনো প্যাথোলজি নেই। তাহলে সেক্ষেত্রে যদি PO2টা ম্যাচ না করে 5 টাইমস এর সাথে, তার মানে তোর কোনো আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন আছে, আমার অক্সিজেন ডেলিভারিটা ঠিক হচ্ছে না, আমার ডিফিউশন লেভেলে কোনো প্রবলেম নেই, এটা আমি ইনস্ট্যান্ট বের করতে পারলাম। এখন কিছু কিছু পেশেন্টের যেমন হচ্ছে আমাদের ক্রনিক লাং ডিজিজের কোনো পেশেন্ট হতে পারে, তারপরে হচ্ছে এখন যেমন পোস্ট কোভিড আমরা অনেক পেশেন্ট পাই, এরকম ক্রনিক্যালি ILD-র অনেক পেশেন্ট পাই। তো ক্রনিক এরকম অনেক লাং ডিজিজের পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে আমরা এই যে 15 রেঞ্জটা, তাদের ক্ষেত্রে একটুখানি আমরা রিল্যাক্স হয়ে আমরা তার এই যে একটা প্রিভিয়াস হিস্ট্রি নিয়ে এটা কোরিলেট করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে আমরা 15 থেকে 50 আপ টু 50 পর্যন্ত কিন্তু যদি আসে, এই যে এইখানে এই যে মাল্টিপ্লাই করে বের করলাম এই জিনিসটা, যদি আপ টু 50 পর্যন্ত ভ্যালুটা আসে আমরা এটাকে নর্মাল লাংস হিসেবেই ধরবো ইনিশিয়ালি। কিন্তু যদি আমার 50 ক্রস করে, যদি মোর দেন 50 হয়, ডেফিনিট কোনো লাং প্যাথোলজি আছে ওখানে, আমার কোনো ধরনের কোনো কনফিউশন কখনোই থাকবে না, হ্যাঁ, ডেফিনিট লাং প্যাথোলজি আমার থাকবে।
তাহলে এই কোয়েশনটা কিন্তু আমাদের এমআরকেমে আছে। আমি আবারও বলছি, আগে হয়তো আসতো না, এখন আসার চান্স অনেক বেশি। ওকে, এখন এই যে এত কিছু আমরা পড়লাম, পেশেন্টের অক্সিজেন স্টেটাস দেখলাম সবার আগে, দেন আমরা ইনিশিয়ালি ফার্স্ট ডিভাইড করে ফেললাম, এটা ইজ মাইল্ড, মডারেট ও সিভিয়ার। দেন আমরা ফার্স্ট দেখলাম রুম এয়ারে আছে নাকি সাপোর্ট পাচ্ছে, দেন আমরা এফআইও2 সবকিছু একটা হিসাব করলাম। আমাকে একটু ফার্স্ট ওই যে একটা জিনিস দেখতে হবে, যখন আমি দেখবো যে পেশেন্ট কোনো সাপোর্টে আছে নাকি রুম এয়ারে, তখন আমাকে একটু ফোকাস করতে হবে। একই সাথে দেখে ফেলবেন, বারবার তো পেশেন্টের দিকে আমি তাকাতে পারবো না। ফার্স্ট ম্যানেজমেন্টের জন্য রেসপিরেটরি রেটটা কেমন, যেমন আমার রেসপিরেটরি রেট এখন আছে 14 to 15, আমার স্যাচুরেশন দেখাচ্ছে পালস অক্সিমিটারে 95, আর আমার পেশেন্টের রেসপিরেটরি রেট হচ্ছে 34, তার স্যাচুরেশন দেখাচ্ছে 96 to 7। ডেফিনেটলি ওটা খারাপ, তার ওয়ার্ক অফ ব্রিদিং অনেক বেশি। হ্যাঁ, তাহলে সেটা কমানোর জন্য তখন আমাকে ফাস্ট কোনো স্টেপ নিতে হবে, রেসপিরেটরি রেট কমানোর, ওয়ার্ক অফ ব্রিদিং কমানোর জন্য। তাহলে একই সাথে তাহলে এই যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, এখানের মধ্যে আমাকে ফার্স্টে ফার্স্টে কি খেয়াল করতে হবে সেটা বলার আগে আমি লাস্ট একটা লাইন জাস্ট বলে যাই। যেহেতু ফ্রেশ গ্র্যাজুয়েটও আমরা ধরে নিচ্ছি, সবাই আমার ইবিজি ক্লাসটা দেখবেন এবং এখান থেকে কিছু শিখবেন, এক্সাম পারপাস, প্র্যাকটিক্যাল পারপাস। ভেরি কমন কোয়েশ্চেন, এটা আমাদের ফিজিওলজিতে আছে। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন প্রেশার অফ অক্সিজেন অ্যান্ড আমাদের এসপিও2, যেটা আমরা বলি, হ্যাঁ, স্যাচুরেটেড অক্সিজেন লেভেল। খুবই বেসিক কোয়েশ্চেন, আমরা এটা এমবিবিএস লেভেলে পড়ে থাকি, তাও যে শর্টকাটে মনে রাখি। আমাদের ব্লাডে দুইটা ফর্মে হচ্ছে অক্সিজেন ক্যারি হয়, একটা হচ্ছে রেড ব্লাড সেল ক্যারি করে, আমরা জানি, আর একটা হচ্ছে এখানে ডিজলভ ফর্মে ক্যারি হয়। হ্যাঁ, তো আমরা এবিজিতে যে স্ট্যাটাসটা দেখি পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা হচ্ছে ডিজলভ অক্সিজেন। হ্যাঁ, এটা হচ্ছে ডিজলভ যে অক্সিজেনটা সেটা। আর আমাদের রেড ব্লাড সেলে যে হিমোগ্লোবিন আছে সেখানে যে অক্সিজেনগুলো বাইন্ড করে, সেটাই আমাদের পালস অক্সিমিটার মনিটরে আমরা যেটা দেখতে পারি। তাহলে সেটা হচ্ছে স্যাচুরেটেড, স্যাচুরেটেড অক্সিজেন লেভেল, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনে বাইন্ড করে থাকে। এটা খুব বেসিক একটা জিনিস, আমাদের ফিজির অন্য চ্যাপ্টারে আছে, আমরা এখানে একসাথে পড়ে ফেললাম। তাহলে অল ওভার অনেক কিছু আমি বললাম, আমরা একটু শর্টকাটে নিয়ে আসি। ফার্স্ট আমি কি দেখবো, সবার ফার্স্টে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দেখবো, দেন আমি এটা সিভিয়ারিটিতে ডিভাইড করে ফেলবো, সিভিয়ারিটি মাইল্ড, মডারেট, সিভিয়ার। দেন আমি ফার্স্ট দেখে ফেলবো আমার পেশেন্টের রেসপিরেটরি রেট কেমন, অ্যান্ড হচ্ছে আইদার হি অর শি ইজ ইন রুম এয়ার অর কোনো সাপোর্ট পাচ্ছে। দেন আমি যদি কোনো সাপোর্ট পেয়ে থাকা অথবা রুম এয়ার, তখন তার এফআইও2টা দেখে হচ্ছে আমরা তার অক্সিজেন মানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনকে ম্যাচ করছে নাকি মিসম্যাচ আছে সেটা আমরা দেখবো। হ্যাঁ, তখন হচ্ছে যদি মিসম্যাচ থাকে, তখন আমাকে কি বের করতে হবে যে লাং প্যাথোলজি প্রেজেন্ট অর নট, প্লাস আর মাইনাস, শর্টকাটে লিখলাম। এতটুকু আমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বা অক্সিজেন স্ট্যাটাস নিয়ে আমার এতটুকু মনে রাখলে মোর দেন এনাফ, বোথ ইন ক্লিনিক্যাল পারপাস অ্যান্ড বোথ ইন পেশেন্ট ম্যানেজমেন্ট। এখন অক্সিজেন লেভেলের এখান থেকে এআরডিএস এর পেশেন্টের জন্য অনেক কিছু ম্যানেজ করা যায়, ওগুলো আমরা এখানে যাচ্ছি না, ওগুলো আমাদের আলাদা অনেক অনেক টপিক আছে রেসপিরেটরির মধ্যে, সেগুলো আমরা ওখানে দেখবো। আমরা এবিজির মধ্যেই থাকি, আমাদের সেকেন্ড যে প্যারামিটার, একটা এবিজির মধ্যে সবার আগে আমি অক্সিজেন স্ট্যাটাস দেখলাম, দেন আমাকে যেটা সেকেন্ড খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি আমি নোটিস করি, আমরা জানি নর্মাল ভ্যালু হচ্ছে আমাদের ইউকে রেঞ্জে 4.5 থেকে 6 কিলো প্যাসকেল, আর আমাদের হচ্ছে যদি মিলিমিটার অফ মার্কারি ধরি, এটা হচ্ছে 35 থেকে 45 মিলিমিটার অফ মার্কারি। আমি যে অন এভারেজ যদি মিলিমিটার মার্কারিটা হচ্ছে যদি মিড ভ্যালু ধরি, তাহলে এটা হচ্ছে অন এভারেজ ইজ 40। এখন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা অ্যাকচুয়ালি কি মিন করে, অক্সিজেন যেটা দিচ্ছে অক্সিজেনেশন স্ট্যাটাস, এটা অ্যাকচুয়ালি পেশেন্টের ভেন্টিলেটরি স্ট্যাটাসটা, কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট কেমন হচ্ছে, ওয়াশ আউট কি বেশি হচ্ছে নাকি ওয়াশ আউট নর্মাল কি অ্যাবনর্মাল সেটা। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কি মিন করছে, ভেন্টিলেটরি স্ট্যাটাস, পেশেন্টের ভেন্টিলেটরি স্ট্যাটাসটা কেমন আছে সেটা আমরা বুঝতে পারবো। এখন এখানে আমাকে দেখতে হবে যে নর্মাল নাকি অ্যাবনর্মাল। যদি নর্মাল থাকে ভেরি গুড, নর্মাল রেঞ্জে আছে। যখন এটা আমি অ্যাবনর্মাল রেঞ্জে পাবো, বিলো 35 অর হচ্ছে মোর দেন 45। হ্যাঁ, যখন আমি অ্যাবনর্মাল রেঞ্জে পাবো, সাথে সাথে আমাকে পেশেন্ট ফোকাস করে দেখতে হবে আমার পেশেন্ট কি হাইপোভেন্টিলেটিং অর হাইপার ভেন্টিলেটিং। হ্যাঁ, সেটা। তাহলে তখন আমাকে পেশেন্টের দিকে ফোকাস করতে হবে যে আইদার আমাদের পেশেন্ট কি হাইপোভেন্টিলেট করছে অর হাইপার ভেন্টিলেশন। আচ্ছা, তাহলে এটা দেখে আমাদের ফার্স্ট একটু বের করতে হবে। হ্যাঁ, যদি পেশেন্ট হাইপার ভেন্টিলেট করে, হাইপার ভেন্টিলেটে আমাদের কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হবে, সেক্ষেত্রে আমরা এবিজিতে পিসিও2 পাবো কম। হাইপো ভেন্টিলেট পেশেন্টের অনেক শ্যালো ব্রিদিং হচ্ছে, ঠিকভাবে আমাদের কার্বন ডাইঅক্সাইড লেভেল মানে কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট হচ্ছে না, ভেন্টিলেট মানে ভেন্টিলেশন ঠিকভাবে হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এবিজিতে কি পাবো, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি পাবো। এখন এখান থেকে আরেকটা জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে, কিছু আহ মানে
পেশেন্ট স্পেসিফিক, এটা তো অল ওভার, যে মানে যে কোনো মানুষের জন্য। কিছু হচ্ছে ডায়াগনোজ ডিজিজের পেশেন্ট অথবা কিছু নর্মাল ফিজিওলজিতে আমাদের একটা চেঞ্জ হয়। কি ধরনের কি চেঞ্জ আসে একটু আমরা জাস্ট ছোট করে বলে রাখি। যেমন আমাদের কাছে কোনো প্রেগনেন্ট পেশেন্ট আসলেন, প্রেগনেন্সিতে বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে যখন আমাদের ইউটেরাস গ্র্যাভিড থাকে মায়েদের, তখন কি হয়? যখন আমাদের পেশেন্টের ইউটেরাস গ্র্যাভিড থাকে তখন দেখা যায় প্রেগনেন্সির লাস্টে গিয়ে পেশেন্ট হাইপার ভেন্টিলেট টেন্ডেন্সি বেশি থাকে। তো হাইপার ভেন্টিলেট করলে প্রেগনেন্সির থার্ড ট্রাইমেস্টারে কার্বন ডাইঅক্সাইড হাইপার ভেন্টিলেশনের জন্য নর্মালি একটু লোয়ার সাইডে থাকবে, মানে তার লোয়ার সাইডে থাকাটা নর্মাল। সো যখন কোনো প্রেগনেন্সি কেসে আমি দেখব ইন এনি প্রেগনেন্ট ওম্যান, এনি প্রেগনেন্ট ওমেন যিনি হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে আছে, হ্যাঁ, থার্ড ট্রাইমেস্টারে আছে, ইউটেরাস তখন বেশি গ্র্যাভিড থাকে সেজন্য বললাম, তার হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা যেটা সেটা নর্মালি বেজ লাইনই হচ্ছে তার নেয়ার 30, অ্যারাউন্ড 30-র মতো। মানে তার জন্য 30 হচ্ছে বেজ লাইন, হ্যাঁ, তাকে আমি এটা মানে কার্বন ডাইঅক্সাইড ইয়ে হয়ে যাচ্ছে সেটা বলবো না, মানে তার বেজ এক্সেস বা ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ তার প্রেগনেন্সি ক্লিনিক্যাল সিনারিওটা আমাকে চিন্তা করতে হবে, ফিজিওলজিক্যাল স্ট্যাটাস চিন্তা করতে হবে, তাহলে তার জন্য 30 আসা মানে নর্মাল, 30-32 আসা মানে নর্মাল, হ্যাঁ। যখন একজন প্রেগনেন্ট ওমেনের থার্ড ট্রাইমেস্টারে আমি এবিজিতে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যখন আমি হচ্ছে 40 থেকে 45 পাবো, যেটা একটা নর্মাল পার্সনের জন্য এটা কিন্তু নর্মাল আপ টু 45, কিন্তু প্রেগনেন্সি থার্ড ট্রাইমেস্টারে যখন আমি 40 থেকে 45 মিলিমিটার অফ মার্কারি পাবো, এটা কিন্তু তখন নর্মাল না। তার জন্য এটা আমরা কনসিডার করব এটা হাই পিসিও2, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড তার জন্য হাই। তখন আমাকে সেটা ওভাবে চিন্তা করে আমাকে আগাতে হবে পেশেন্টের জন্য, হ্যাঁ। তাহলে এটা একটা আমরা মাথায় রাখবো। প্রেগনেন্সি ছাড়া আর কোন কোন কেসে এরকম দেখা যায়, যেহেতু আমরা ক্লিনিক্যাল পারপাসে চিন্তা করছি? সিরোটিক কোনো পেশেন্ট, সিরোটিক যদি কোনো পেশেন্ট হয়, নর্মালি আমাদের সিরোটিক পেশেন্টের কি হয়, যেহেতু অ্যাসাইটিস হয়ে থাকে, তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল ডিস্টেনশন থাকে, তাদেরও একটা হাইপার ভেন্টিলেট করার টেন্ডেন্সি থাকে। তাহলে তাদেরও হাইপার ভেন্টিলেশনের জন্য তাদেরও কিন্তু বেসলাইন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কম হবে। তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম 40, 42, 45 যদি আসে, তাহলে সেম কেস, হ্যাঁ, জাস্ট আমি আপার অ্যারো মার্ক দিয়ে বলে যাচ্ছি। তাহলে সিরোটিক পেশেন্টের ক্ষেত্রে অ্যাবডোমিনাল, এখানে কজটা হচ্ছে তাদেরও তো অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ওখানে গ্র্যাভিড ইউটেরাস, এখানে আদার্স প্যাথোলজির জন্য হচ্ছে অ্যাসাইটিসের জন্য অ্যাবডোমিনাল ডিস্টেনশন হয়, সেটার জন্য হচ্ছে তাদের হাইপার ভেন্টিলেশন থাকে, হ্যাঁ, হাইপার ভেন্টিলেশন থাকবে। হাইপার ভেন্টিলেশনের জন্য তাদেরও বেসলাইন পিসিও2 কম থাকবে, তাহলে তাদের ক্ষেত্রে 40 বা 40 অ্যাভাব কিন্তু আমরা এটাকে প্যাথোলজি মানে কোনো একটা কজ আছে সেভাবে চিন্তা করে আগাবো। ওকে, এখন আসি আমরা থার্ড নাম্বারে এবিজিতে কি দেখবো? সবার আগে প্রেশার প্রেশার অফ অক্সিজেন, দেন প্রেশার প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, দেন আমরা দেখবো পিএইচ, হ্যাঁ। থার্ড প্যারামিটার হচ্ছে আমাদের পিএইচ। পিএইচ তো অল ওভার দ্য ওয়ার্ল্ড এটা সেম প্যারামিটার, মানে সেম রেঞ্জ 7.35 থেকে ইট উইল বি 7.45। এখন আসি হচ্ছে আমাদের মেইন পড়াশোনা, হ্যাঁ, যেটা আমাদের এক্সাম পারপাসে লাগে অ্যান্ড আমাদের পেশেন্ট ম্যানেজমেন্টে আমরা ফার্স্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা সবার আগে খুঁজি, ঠিক আছে? যে আমার পেশেন্টের অ্যাসিড বেস স্ট্যাটাসটা কেমন আছে, মানে হচ্ছে এটা কি মেটাবলিক অ্যাসিডোসিস নাকি মেটাবলিক অ্যালকালোসিস নাকি রেসপিরেটরি অ্যাসিড রেসপিরেটরি অ্যালকালোসিস, হ্যাঁ। আমরা এখন আমাদের এই যে যদি মেইন পার্ট বলি, হ্যাঁ, মেইন পার্টটা থেকে আমাদের কোয়েশ্চেনও বেশি আসে, আমাদের প্রাইম ম্যানেজমেন্টও যেটা লাগে, সেটা হচ্ছে আমরা এখন সেই টপিকের মধ্যে এন্টার করছি। তো ইন্টারপ্রিটেশন পড়ানোর আগে আমি আগে একটু বলে নিই, আমাদের একটু মাথায় রাখতে হবে আমাদের লাংস, হ্যাঁ, লাংস ডিল করে বডির অ্যাসিড স্ট্যাটাসের সাথে। কার্বন ডাইঅক্সাইড ওয়াশ আউট ফাস্ট লাংস করছে, মানে হাইপারভেন্টেন্ট করে অ্যাসিড স্ট্যাটাসটা মেইনলি মেনটেন আর্লি কম্পেনসেট করে আমাদের লাংস। তাহলে লাংস ডিল উইথ অ্যাসিড স্ট্যাটাস অফ আওয়ার বডি, এগুলো আমাদের রেনাল ফিজিওলজির ডিপেও আছে, রেসপিরেটরি ফিজিওলজিতেও আছে, বিশেষ করে রেনাল ফিজিওলজি। অ্যান্ড আওয়ার কিডনিজ, বোথ কিডনিজ ডিল উইথ বেজ স্ট্যাটাস, আর বেজ অর উই ক্যান সে আওয়ার বাইকার্ব। আচ্ছা, এই দুটো জাস্ট প্রাইম একটু জিনিস আমরা জানি, আবার একটু আমরা শর্ট করে লিখলাম। আচ্ছা, এখন কে ফার্স্ট কম্পেনসেট করে আমরা জানি, ডেফিনেটলি লাং ফার্স্ট কম্পেনসেট করবে, জানি ইট ইজ ইজি টু হাইপারভেন্টিলেট ফার্স্ট। কিডনিতে কম্পেনসেশন একটু টাইম লাগে, সেজন্য অ্যাকচুয়ালি আমাদের মেটাবলিকে নর্মালি আমরা একিউট ক্রনিক ওভাবে হিসাব করি না, আমরা রেসপিরেটরিতে এটা একিউট নাকি ক্রনিক সেটা হিসাব করি, কারণ হচ্ছে রেসপিরেটরি কম্পেনসেশনটা আর্লিয়ার হয়ে থাকে। আচ্ছা, এখন হচ্ছে
আমাদের রেসপিরেটরি কম্পেনসেশনের এখানে আরেকটা জিনিস আমাদের এখন যে ডিসঅর্ডার গুলো এখন আমরা শুরু করছি, ডিসঅর্ডার এখানে যেটা আমাকে মাথায় রাখতে হবে সেটা হলো যে আমাদের কখন আমরা একটা এবিসি দেখে ফার্স্ট ইন্টারপ্রেট করা ট্রাই করি যে আমার কি হচ্ছে সিঙ্গেল ডিসঅর্ডার প্রেজেন্ট, কারণ এরকম কোয়েশ্চেন আসে যে মিক্সড অ্যাসিডোসিস আছে অথবা অ্যাসিডোসিস উইথ অ্যালকালোসিস এরকম থাকে, কিভাবে ইন্টারপ্রেট করে বের করতে হচ্ছে আমরা পড়বো। বাট একদম ফার্স্ট ইনিশিয়েশনে আমার বের করার জন্য একটা জিনিস মনে রাখতে হবে, ইফ যদি আমি দেখি যে আমার বাইকার্ব অ্যান্ড partial pressure of carbon dioxide go to same direction, দুটো যদি সেম ডিরেকশনে যায়, মানে আমি যেটা দেখলাম যে আমার বাইকার্বও বাড়ছে আর পাশাপাশি কার্বন ডাইঅক্সাইডও বাড়ছে, দুটো একই দিকে সেম ডিরেকশনে, দেন অবশ্যই আমাকে হিসাব করতে মানে আমাকে মাথায় রাখতে হবে যে সেম ডিরেকশনে যেহেতু যাচ্ছে, সো এখানে সিঙ্গেল ডিসঅর্ডার প্রেজেন্ট। কখন আমরা কম্পেনসেশন চিন্তা করব কি করবো, এটা সুন্দর একটা হিসাব আছে, এটা আমরা পরে করবো। তাহলে এটা জাস্ট ইনিশিয়ালি আমি আইডিয়া করলাম যে আমার সিঙ্গেল ডিসঅর্ডার আছে কারণ আমার বাইকার্ব এবং পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড সেম ডিরেকশনে যাচ্ছে। আচ্ছা, যখন দুটো অপোজিট ডিরেকশনে যাবে, when goes to opposite, অপোজিটে গেলেই আগে আমার মাথায় রাখতে হবে যে এখানে মোর দেন ওয়ান ডিসঅর্ডার প্রেজেন্ট। তাহলে এতটুকু আমরা মাথায় রাখলাম যে দুটো সেম ডিরেকশনে গেলে ওয়ান ডিসঅর্ডার, যদি দুটো অপোজিট মানে বাইকার বাড়ছে বাট আমার পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড কমছে অথবা পাশাপাশি কার্বন ডাইঅক্সাইড বেশির দিকে বাইকার কমের দিকে, তখন একদম জাস্ট ফার্স্টে আমার মাথায় আনতে হবে এখানে মোর দেন ওয়ান ডিসঅর্ডার প্রেজেন্ট। এখন আমরা আসি যে আমাদের সবার খুবই আকাঙ্ক্ষিত মেইন টপিক, সেটা হলো যে আমরা ইন্টারপ্রিটেশনটা করবো কিভাবে। আচ্ছা, আমরা জানি আমাদের নর্মাল পিএইচ 7.35 থেকে 7.45, আমি যদি এটাকে অন অ্যান এভারেজ ধরি ইট উইল বি 7.4। যখন তাহলে আমি দেখবো আমার এবিসি স্ট্যাটাসে পিএইচ লেস দেন 7.35, অথবা হচ্ছে আমার পিএইচ মোর দেন 7.45, সবার ফার্স্টে আমাকে পজিটিভ ফ্যাক্টরটা বের করতে হবে, মানে মানে প্যারামিটারটা কোনটা এখানে হচ্ছে দায়ী, মানে আমার হচ্ছে প্রাইমারি কম্পোনেন্ট কোনটা এখানে এই জিনিসটা হচ্ছে কজিং। যেমন পিএইচ যদি লেস দেন 7.35 হয়, আমাকে দেখতে হবে যে আমার কি আমার লাং এটার জন্য লাং কজিং ফ্যাক্টর, নাকি হচ্ছে এখানে আমার কিডনিতে কিডনিতে প্রবলেম আছে, মানে বাইকার্ব কম, নাকি হচ্ছে আমার পাশাল প্রেশার অফ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেশি। হ্যাঁ, ইনিশিয়ালি আমাদেরকে প্রাইমারি ডিসঅর্ডারটা বের করে ফেলতে হবে। যদি আমাদের হচ্ছে পিএইচ, এখন আমি এখানে আসি যে শর্ট করে লিখি, যদি আমি পিএইচ দেখি লেস দেন 7.35, আমি পেলাম আমার হচ্ছে বাইকার্ব নর্মাল রেঞ্জের কম, নর্মাল আমরা 24 থেকে 30 আমাদের ইউকে ভ্যালু, তাহলে আমি 24-এর নিচে পেলাম। হ্যাঁ, লেস দেন 24 বাংলাদেশ ভ্যালু বা ইন্ডিয়ান ভ্যালু যে মিলে মানে অন্য ভ্যালু হিসেবে 22 ধরা হয় আর কি অনেক সময়। তাহলে যেটাই হোক আমরা আমাদের এক্সাম পারপাসেই পড়ছি যে 24-এর নিচে আসলো, তাহলে আমি ধরে নেবো যে এটা হচ্ছে মেটাবলিক এসিডোসিস, মানে প্রাইমারি মেটাবলিক এসিডোসিস হতে পারে এটার সাথে অ্যানাদার ডিসঅর্ডার প্রেজেন্ট, ওটা আমরা পরে বের করবো, প্রাইমারিটা আমাকে আগে বের করতে হবে। অথবা আমি দেখলাম যে না আমার বাইকার্ব নর্মাল বাট আমার হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যেটা, সেটা হচ্ছে অনেক বেশি। হ্যাঁ, পাইকার্ব হচ্ছে এখানে কম থাকবে, দ্যাট মিনস লোয়ার সাইডে, আমি একটু অ্যারো ইউজ করছি তাহলে আমরা ফার্স্ট বুঝতে পারবো। আর পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি, তাহলে যদি দেখি পিএইচ মানে পিএইচ লেস দ্যান 7.3, দ্যাট মিনস অ্যাসিডিক স্টেটাস অ্যান্ড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি, বাইকার্ব নর্মাল, তাহলে এটা আমাকে ধরে নিতে হবে যে প্রাইমারি প্যাথোলজি হচ্ছে প্রাইমারি রেসপিরেটরি অ্যাসিডোসিস হচ্ছে এখানে, এটা ইনিশিয়াল একটা জাস্ট আমাদের রিজিউম করা। সেম ভাবে যদি পিএইচ 7.45 থাকে, আমার বাইকার্ব হচ্ছে যদি দেখা যায় যে বাইকার্ব অনেক বেশি, তাহলে এটা হচ্ছে প্রাইমারি মেটাবলিক অ্যালকালোসিস। আর দেখলাম যে না আমার বাইকার্ব নর্মাল কিন্তু আমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অনেক কম, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি রেসপিরেটরি অ্যালকালোসিস। এটা হচ্ছে ইনিশিয়ালি একটা জাস্ট এজিউম করে ফেলা প্রাইমারি প্রাইমারি ডিসঅর্ডারটা সেটা। এখন প্রাইমারি ডিসঅর্ডারের পরে আমাদের হচ্ছে এখন মানে সিরিয়ালি আমরা এক একটা ডিসঅর্ডারে যাব। ফার্স্টে হচ্ছে আমরা দেখবো মেটাবলিক অ্যাসিডোসিস, এটাই হিউজ একটা জিনিস মেটাবলিক অ্যাসিডোসিস। সেখানে কিছু টপিক আমরা আজকে কভার করব, কিছু হচ্ছে আমরা নেক্সট ডে কভার করব। কজ হচ্ছে মেটাবলিক অ্যালকালোসিস অথবা হচ্ছে রেসপিরেটরি, ওখানে ওটা খুবই শর্ট একটা জিনিস। মেইন আমাদের অনেক কিছু ক্যালকুলেট করে সুন্দর করে বের করে পেশেন্ট ম্যানেজমেন্টের জন্য যেটা দরকার সেটা হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস। এখান থেকে কোয়েশ্চেন খুব বেশি একটু টাফ করা ট্রাই করে ওনারা, এখান থেকে বেশি আসে। আপনার যদি কোয়েশ্চেন হচ্ছে প্রিভিয়াস রিকল গুলো দেখে থাকেন দেখবেন যে পার্সেন্টেজ একটু বেশি। সো ফার্স্টে আমরা ডিটেইল জানবো মেটাবলিক এসিডোসিস। ইতিমধ্যে জেনে গেলাম পিএইচ ডেফিনেটলি লেস দ্যান 7.35। এখন হচ্ছে আহ, আর যেহেতু মেটাবলিক পড়ছি আমরা ফার্স্টে, তাহলে অবশ্যই আমার বাইকার্বটা কম হবে, নর্মাল থেকে কম, 24-এর কম। আমাদের এই দেশে ল্যাব হিসাব করলে 22-এর কম, হ্যাঁ কম আসবে। এখন এখানে একটা ব্যাপার আছে, আমাদের এমার্কেন প্রাইমারিতে কিন্তু এরকম কিছু কোয়েশ্চেন আসে, আপনাকে শুধু হচ্ছে প্রাইমারি ডিসঅর্ডার থাকলে হবে না,
আপনাকে দেখতে হবে যে ওখানে মানে অ্যান্সারগুলোর অপশন এরকম থাকে, সবগুলো অপশন পড়তে হবে, যেটা কি প্রাইমারি মেটাবলিক অ্যাসিডোসিস শুধু এরকম অপশন থাকে, নাকি প্রাইমারি মেটাবলিক অ্যাসিডোসিস উইথ নো কম্পেনসেশন, অথবা প্রাইমারি মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি অ্যালকালোসিস মানে এরকম অপশন দেয়, নাকি হচ্ছে প্রাইমারি মেটাবলিক অ্যাসিডোসিস উইথ পার্শিয়াল কম্পেনসেশন। হ্যাঁ, এরকম অপশন থাকে। তাহলে এটাকে কম্পেনসেশন আসলে হয়েছে কি হয় না এটা তো আমাকে বের করতে হবে। ফার্স্ট একটা হিসাব আছে, সেটা আমরা ছোট করে একটু দেখি না, যাতে আমরা এক্সামে এটা ভুল না করি। আমি দেখবো আমার বাইকার্ব, হ্যাঁ, বাইকার্ব, ইচ ইচ বাইকার্ব অর পার, মানে প্রত্যেকটা একটা বাইকার্ব ড্রপের জন্য যদি দেখলাম বাইকাম এক কমেছে, তাহলে সেটা হিসাব করে আমার বডির অ্যাসিড বেস স্ট্যাটাসটা ব্যালেন্সের জন্য, আমার বডির হোমিওস্ট্যাসিস মেনটেনের জন্য, পিএইচটাকে মেনটেনের জন্য, তখন কিন্তু তার সাথে ব্যালেন্স করে পার্শাল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটাও কমে যায়। হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের বাইকার প্রত্যেক এক বাইকার ড্রপের জন্য আমাদের পার্শাল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ড্রপ করে হচ্ছে PCO2 ড্রপস বাই 1 to 1.5। হ্যাঁ, 1 to 1.5 মিলিমিটার অফ মার্কারি এটা ড্রপ করে। আচ্ছা, এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। এখন আমি একটু ছোট একটা হিসাব দিয়ে এটা বুঝাবো, যাতে অনেকের মারপ্যাচ লাগতে পারে, যাতে এটা আমাদের না লাগে। সাপোজ আমি ধরলাম আমাদের একজন পেশেন্ট, তার এবিজিতে আমি দেখলাম যে তার পিএইচ হোয়াট এভার মেবি ইট ইজ, এটা less than 7.35, দ্যাট মিনস এটা এসিডোসিস, এন্ড তার বাইকার কম, তাহলে আমরা ধরলাম তার বাইকার পেলাম হচ্ছে অন অ্যারাউন্ড, আমরা বাইকার পেলাম 14। এখন আমাকে কি করতে হবে? 14, তাহলে হচ্ছে আমার নর্মাল বাইকার হচ্ছে 24 থেকে 30, তাহলে 24 আমি ধরি লোয়ার নর্মাল রেঞ্জ, 24 হচ্ছে নর্মাল, তাহলে নর্মাল থেকে আমার অ্যাকচুয়াল বাইকার কত? 14, তাহলে আমার ড্রপ হয়েছে বাইকার কত? আমার বাইকার হয়েছে 10 ড্রপ হয়েছে। হ্যাঁ, 10 ড্রপ, মানে বাইকআপ ড্রপ করেছে আসলে 10। এখন এই 10টা বাইকআপ ড্রপের জন্য অ্যাকচুয়ালি কম্পেনসেশন হয়েছে কিনা বোঝার জন্য আমাকে পার্শাল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দেখে বেজে স্ট্যাটাস আমাকে হিসাব করতে হবে, যে আমার হিসাবের সাথে মিলতেছে কিনা, তাহলে আমি বুঝবো যে কম্পেনসেশন হয়েছে, ফুল কম্পেনসেশন নাকি পার্শিয়াল কম্পেনসেশন, এটাকে আমি সুন্দর করে অ্যান্সার করতে পারবো। তাহলে আমি কিভাবে অ্যান্সার করব? প্রত্যেক এক ড্রপের জন্য আমি বলেছি 1 থেকে 1.5, তাহলে এটা রেঞ্জেই বের করতে হবে। হ্যাঁ, তাহলে যেহেতু আমার বায়োকাপ টোটাল 10 ড্রপ করেছে, তাহলে আমার পার্শাল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত এখানে ড্রপ করবে? এই যে 1 × 10 থেকে রেঞ্জ হবে 1.5 × 10 মিলিমিটার অফ মার্কারি। এই যে প্রতি 10-এর সাথে আমি এটাকে মাল্টিপ্লাই করলাম, এটার রেঞ্জের মধ্যে এটা চেঞ্জ হবে, এতটুকু থাকলে এটা নর্মাল। তাহলে এখানে আমাদের হিসাবটা আসে হচ্ছে 10 থেকে এটা 15, তাহলে আমাদের 10টা প্রতি 10টা বাইকার ড্রপ হয়েছে। এটার সাথে কোরিলেট করে আমার অবশ্যই এবিজিতে যদি এটা কম্পেনসেশন হয়ে থাকে, অবশ্যই আমার পার্শাল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড নর্মাল রেঞ্জ থেকে 10 থেকে 15 কম হতে হবে। তাহলে এবিজিতে আমাদের নর্মালি হচ্ছে পার্শাল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড নর্মাল লেভেল কত? 35 to 45। তাহলে 35 থেকে আমি যদি 10 মাইনাস করি, সেটা কত আসবে? 25। আর 45 থেকে হচ্ছে আমি যদি 15 মাইনাস করি, 30, তাহলে আমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা তখন হচ্ছে 25 থেকে 30 হবে। হ্যাঁ, তাহলে এভাবে করেই হচ্ছে আমরা হিসাব করে বের করতে পারবো যে কম্পেনসেশন হয়েছে কি হয় নাই। যদি এটা ফুল না মিলে, এটা থেকে লোয়ার রেঞ্জে হয়, যে 1 থেকে 1.5 রেশিওটা মিলতেছে না, সামান্য একটু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ড্রপ করেছে, তাহলে আমার অ্যান্সার হবে কি? পার্শিয়াল কম্পেনসেশন, মানে প্রাইমারি মেটাবলিক অ্যাসিডোসিস উইথ পার্শিয়াল কম্পেনসেশন। আর যদি এই যে আমরা রেঞ্জটা হিসাব করে বের করলাম যে 25 থেকে 30, ওই রেঞ্জটা ওখানে প্যারামিটার তো দেওয়া থাকবে, এর মধ্যে পড়ছে, তার মানে এটা অলরেডি ফুল কম্পেনসেশন হয়ে গেছে। তাহলে অ্যান্সারে দেখবেন উইথ, মানে কমপ্লিট বা ফুল কম্পেনসেশন, অথবা ফুল তো লেখা থাকে না, পার্শিয়ালটা পার্শিয়াল মেনশন করা থাকে আমাদের কোয়েশ্চেন এমার্কিউমেন্ট দেওয়া থাকে যে প্রাইমারি মেটাবলিক অ্যাসিড উইথ কম্পেনসেশন। হ্যাঁ, কম্পেনসেটেড মানে ফুললি কম্পেনসেটেড, তো ওইটাকে জাস্ট কম্পেনসেশন লেখে বা কম্পেনসেটেড লেখে। যখনই পার্শিয়ালি বলবে তখন হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে একটু কম হয়েছে। তাহলে এটা দিয়ে আপনি ইজিলি বের করতে পারবেন এই অ্যান্সারগুলো। এখন এই টাইপের কোয়েশ্চেন খুব বেশি করে যে পার্শিয়াল কম্পেনসেশন হয়েছে কি হয়নি, কম্পেনসেশন হয়েছে কিনা। আগে ডিরেক্ট ডিরেক্ট কোয়েশ্চেন বেশি দিত, হ্যাঁ, প্রাইমারি মেটাবলিক, প্রাইমারি মানে রেসপিরেটরি অ্যাসিডোসিস, প্রাইমারি রেসপিরেটরি অ্যালকালোসিস। এখন একটু কমে এই টাইপের একটু খাস, মানে চিন্তা করতে হবে আপনাকে, 2-3টা স্টেপে অ্যান্সার বের করতে হবে। সো এগুলো একটু ম্যাথমেটিক্যাল টাইপের জিনিস, খুবই ইজি, জাস্ট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। ওকে, প্র্যাকটিস করে আপনারা যে এমার্কাম সাকসেস যে কোয়েশ্চেন ব্যাংকে কোয়েশ্চেনগুলো দেওয়া, আমি যে লিখেছি এখান থেকে একবার দু একটা আমি যে লিখলাম এটা একটু প্র্যাকটিস করে, আপনারা ওখানে অনেকগুলো কোয়েশ্চেন এই টাইপের আছে, ওখান থেকে প্র্যাকটিস করে যখন অ্যান্সার করতে পারবেন, ডেফিনেটলি আপনার কনফিডেন্স এখানে বেড়ে যাবে। হ্যাঁ, এই টাইপের অ্যান্সার করাটা খুব ইজি এক্সামে। আচ্ছা, এখন আমার কথা হলো যে এই যে
কোনো পেশেন্টের ধরলাম এই যে আমি মেটাবলিক এসিডোসিস পেয়ে গেলাম, দেন আমার কাজ কি? মেটাবলিক এসিডোসিস পাওয়ার পরেই আমাকে ফার্স্ট হিসাব করতে হবে এটা কি হাই অ্যানায়ন গ্যাপ নাকি নর্মাল অ্যানায়ন গ্যাপ নাকি এটা লো অ্যানায়ন গ্যাপ। তাহলে আমি মেটাবলিক এসিডোসিস পেলাম, মেটাবলিক এসিডোসিস আমার আমি পেয়ে গেলাম, কম্পেনসেটেড নাকি এটা ফুললি কম্পেনসেশন হয় না আমি সেটাও বের করলাম। ওই টাইপের কোয়েশ্চেন থাকলে বের করলাম। হ্যাঁ, নর্মালি এখন আমাকে কি করতে হবে? পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ, যে হচ্ছে ওখানে আমরা কম্পেনসেশনটা তো দেখি না। আমি আগে ফার্স্ট মেটাবলিক অ্যাসিডোসিস হলেই আমাকে আগে দেখতে হবে এটাকে হাই অ্যানায়ন নাকি লো অ্যানায়ন নাকি নর্মাল অ্যানায়ন। আমার ম্যানেজমেন্টের উপর মানে ডিপেন্ড করে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কারণ এগুলোর আলাদা আলাদা টিপিক্যাল কিছু কজ আছে, কজগুলো আমরা নেক্সট ডে কিছু টেকনিক দিয়ে পড়বো। এখন মেটাবলিক অ্যাসিডোসিস হওয়া মানেই আমাকে ফার্স্ট ফার্স্ট বের করতে হবে আইদার ইট ইজ হাগমা দ্যাট মিনস হাই অ্যানায়ন গ্যাপ, অর ইট ইজ নাগমা দ্যাট ইজ নর্মাল অ্যানায়ন গ্যাপ, অর এটা লো অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এখন এখানে কিছু কথা আমি বেসিক কথা বলি। নর্মালি হিউম্যান বডিতে কোনো অ্যানায়ন গ্যাপ থাকে না, আমাদের বডিতে অ্যানায়ন অ্যান্ড ক্যাটায়ন ইকুয়াল থাকে। আমাদের হিউম্যান বডিতে কিন্তু কোনো অ্যাকচুয়াল কোনো অ্যানায়ন গ্যাপ নেই, প্রেজেন্ট না। এটা ল্যাবরেটরি একটা ডিফল্ট বলতে পারি আমরা। সেটা হলো আমাদের বডিতে সার্টেন কিছু অ্যানায়ন আছে লাইক সালফেট, এরকম আরও আছে কিছু সার্টেন নেগেটিভ আয়ন আছে যেগুলোকে আমাদের ল্যাবরেটরি ওনারা হচ্ছে এগুলো মেজার করতে পারে না। সো এখানে ন্যাচারাল একটা অ্যানায়ন গ্যাপ ক্রিয়েট হয়, মানে আমাদের বডিতে নর্মালি ভেতরে আমাদের বডিতে সব কিছু কিন্তু ইকুয়াল হোমিওস্টেসিস মেনটেন হয়। জাস্ট ল্যাবে ওই কিছু সার্টেন অ্যানায়ন গ্যাপ মেজার না হওয়ার জন্য আমাদের ন্যাচারাল একটা অ্যানায়ন গ্যাপ থাকে। তাহলে ন্যাচারাল অর নর্মাল অ্যানায়ন গ্যাপ যদি আমি বলি, সংক্ষেপে লিখলাম অ্যানায়ন গ্যাপ, সেটা কিন্তু অ্যারাউন্ড 12, 12 হচ্ছে আমাদের নর্মাল। যদি এটা থেকে বেড়ে যায়, হ্যাঁ, তখন আমাদের হিসাব করতে হবে যেটা হাই অ্যানায়ন গ্যাপের দিকে যাচ্ছে। এক বাড়লো, দুই বাড়লো, এখানে এখানে একটা হিসাব আছে, ক্যালকুলেশন ওখানে এখন চলে যাবে। তাহলে আমরা মেটাবলিক অ্যাসিডোসিস পেলাম, এখন এটা হাই না নর্মাল না লো অ্যানায়ন গ্যাপ আমরা সেদিকে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে এখন ফার্স্টে হলো আমাদের নর্মাল অ্যানায়ন গ্যাপ, নর্মাল যদি বলি তাহলে হচ্ছে 12। আমরা আমাদের রিমার্কের কোয়েশ্চেন ব্যাংক বা এক্সাম পারপাস আমরা দেখবো এরকম 12 দিয়ে অ্যান্সার করা, সেটা থেকে বেশি কম হিসাব করে আপনাকে অ্যান্সার করতে হবে। এখন আহ যখন আমাদের বডিতে দেখা যায় যে আনমেজার্ড অনেক অ্যানায়ন বেড়ে যাচ্ছে, হ্যাঁ, নেগেটিভ আয়ন বেড়ে যাচ্ছে, তখন আমাকে বুঝতে হবে যে সামথিং কামিং আউটসাইড ফ্রম আওয়ার বডি, যে আমার বডির বাইরে থেকে নিশ্চয়ই কিছু এক্সট্রা আসতেছে, অথবা বডি থেকে নর্মাল কিছু আয়ন, নর্মাল যে মেজার করার মতো যে অ্যানায়ন কিছু কিছু হয়তো লস হচ্ছে, ওরকম আমাদের কজগুলো দিকে আমরা পরে এগুলো বের করব। এখন আমার আজকের ক্লাসে যেটা ইম্পর্টেন্ট লাস্ট আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে অ্যানায়ন গ্যাপ। হ্যাঁ, অ্যানায়ন গ্যাপটা বের করার নিয়মটা কি? এটা হচ্ছে জাস্ট মানে এক দুটা স্টেপে বের করতে হয়। সেটা হলো আমার একজন পেশেন্টের এক্সপেক্টেড একটা অ্যানায়ন গ্যাপ থাকবে অল ওভার কিছু ল্যাব প্যারামিটার হিসাব করে। এক্সপেক্টেড একটা অ্যানায়ন গ্যাপ, এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপের সাথে আমার হাতে টেবিজি আছে, সেই এবিজি হিসেবে ইলেকট্রোলাইট এবং হচ্ছে সেখানের পিএইচডি সবকিছু মিলে আমার এবিজিতে অ্যাকচুয়াল তার অ্যানায়ন গ্যাপ কত, একটা হচ্ছে এক্সপেক্টেড, এই পেশেন্টের সব অনুসারে এক্সপেক্টেড এত। তাহলে আমি এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপ হচ্ছে আমার পেশেন্টের 10, আর আমি এবিজি হিসাবে তার বডিতে এখন অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপ পাচ্ছি হচ্ছে 20। তাহলে এই যে অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপ কিন্তু বেশি, তাহলে এই যে ডিফারেন্সটা অ্যাকচুয়াল বেশি হয়ে গেল, এটাই হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। শুনতে হয়তো টাফ লাগছে, আমি দু একটা এক্সাম্পল দিচ্ছি। এখন সবার ফার্স্টে হলো যে আমি পেশেন্টের অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপ কিভাবে বের করব। অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপ, অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপ খুবই ইজি, যেটা আমরা সবাই জানি, আমাদের ইকুয়েশন দেওয়া বই খাতায়। সোডিয়াম, দ্যাট মিনস এটা আমাদের ল্যাব প্যারামিটার দেওয়া থাকবে, কোয়েশ্চেনে দেওয়া থাকবে, আর আমাদের হাতে কোনো এবিজি থাকলে প্র্যাকটিক্যাল সিনারিওতে আমরা এবিজিতে দেখতে পারি। সোডিয়াম, এটা থেকে আমাদেরকে ডিডাক্ট করতে হবে হচ্ছে দুইটার এডিশন, দ্যাট মিনস হচ্ছে এটা ক্লোরাইড আয়ন প্লাস হচ্ছে বাইকার্ব, দুটাকে একসাথে অ্যাড করে আমরা সোডিয়াম থেকে যখন ডিডাক্ট করব যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপ। হ্যাঁ, এখন এই অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপটা ধরলাম, আমরা বের করলাম। অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপ বের করার পরে এখন আমার নেক্সট হচ্ছে আমার এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপ কত, পেশেন্টের আমার এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপ কত। এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপটা কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে আমার নর্মাল অ্যানায়ন গ্যাপ কত, আমরা রেঞ্জটা জানি। নর্মাল অ্যানায়ন গ্যাপ একটু সংক্ষেপে লিখছি, সেটা হচ্ছে কত, 12। 12-র সাথে আমাকে প্লাস করতে হবে পিএইচ কারেকশন, পিএইচ কারেকশন। এবিজিতে আমি যাতে পিএইচটা পেলাম, সে পিএইচ এর জন্য আমাকে কিছু হয় প্লাস করতে হবে, কিছু মাইনাস করতে হবে। দেন হচ্ছে যদি পেশেন্টের দেখা যায় ইমার্জেন্সিতে আসলে আমরা একসাথে অনেকগুলো ল্যাব পাঠাই, দেখা যায় আমরা পেশেন্টের এলএফটি পাঠাচ্ছি, রেনাল প্রোফাইল পাঠাচ্ছি, সেখান থেকে কিন্তু আমাদের অ্যালবুমিন চলে আসে। অ্যালবুমিন না থাকলেও সমস্যা নেই, ওটা বাদ দিয়ে এটা করা যায়, বাট আমরা আইডিয়াল যে কোয়েশনটা সেটা দেখছি। এক্সপেরিমেন্ট হিসাব করতে হয় নর্মাল অ্যানানগে প্লাস পিএইচ কারেকশন প্লাস অ্যালবুমিন কারেকশন। এখন ধরলাম আমার নর্মাল অ্যানায়ন গ্যাপ 12,
পিএইচ কারেকশন কি, অ্যালবুমিন কারেকশন কি? আমি একটু পরের স্লাইডে যাচ্ছি, আমি এই স্লাইডে ব্যাক করবো, কোনো সমস্যা নেই। সেটা হলো পিএইচ কারেকশন। যখন আমি দেখব আমার পেশেন্টের এবিজিতে পিএইচ লেস দেন 7.35, দেন আমাকে এখান থেকে কত ডিডাক্ট করতে হবে? আমাকে এখান থেকে হচ্ছে -2 ডিডাক্ট করতে হবে, হ্যাঁ, সাবট্রাক্ট করতে হবে। আচ্ছা, যখন আমি দেখবো আমার পেশেন্টের এবিজিতে পিএইচ হচ্ছে 7.45, তখন কিন্তু আমাকে পিএইচ কারেকশন হিসেবে +2 অ্যাড করতে হবে। আমি কিছু এক্সাম্পল দিব বা একটা এক্সাম্পল দিব, ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তাহলে এটা গেল পিএইচ কারেকশন। দেন আমরা পড়বো অ্যালবুমিন কারেকশন। যদি অ্যালবুমিনের রিপোর্টটা আমার হাতে থাকে, সেটা ছাড়াও কিন্তু এটা আপনি পিএইচ কারেকশন দিয়ে বের করতে পারবেন। আচ্ছা, আমরা ধরে নিই আইডিয়াল সবকিছু আমার হাতে আছে, আপনাকে এক্সামে দিলে সবকিছু দিয়েই দিবে। সো অ্যালবুমিন কারেকশনটা কি? অ্যালবুমিন কারেকশন হচ্ছে, আমরা নর্মালি আমাদের ল্যাবে দেখা যায় অ্যালবুমিন হচ্ছে 3.5 থেকে 4.5, অথবা কোনো কোনো ল্যাবে 5, হ্যাঁ, মানে এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। তো ধরি অন অ্যান এভারেজ হিসাব করা হয়, এক্সাম পারপাস বলি, প্র্যাকটিক্যাল 4 ধরে আমরা হিসাব করি, এভারেজ হচ্ছে 4 থাকলে আমরা ধরে নিই যেটা নর্মাল অ্যালবুমিন লেভেল। এখন 4 থেকে যত কম হবে অ্যালবুমিন, ধরলাম 1 কম, আমার পেশেন্টের 3 আছে, প্রতি একের জন্য আমাকে এখানে প্রতি একের জন্য আমাকে ডিডাক্ট করতে হবে হচ্ছে আসলে 2, হ্যাঁ, মানে প্রত্যেক অ্যালবুমিন 1 কমবে, সেটার জন্য আমাকে হচ্ছে অ্যানায়ন গ্যাপটা অ্যাকচুয়ালি কমে আসে, 2 কমে আসে, হ্যাঁ। তাহলে একটু জাস্ট আমি এভাবে লিখি, ইচ ড্রপ অফ অ্যালবুমিন, ইচ ড্রপ অথবা হচ্ছে এটা পার ভ্যালু আর কি, হ্যাঁ, ইচ অর পার অ্যালবুমিন ড্রপের জন্য আমার অ্যানায়ন গ্যাপ, হ্যাঁ, অ্যানায়ন গ্যাপটা কমে আসে হচ্ছে, এটা ড্রপস লিখে দিই, ড্রপস বাই 2। তাহলে ধরলাম আমার পেশেন্টের অ্যালবুমিন পেলাম আমি 2, তাহলে আমার এই মানে অ্যানায়ন গ্যাপ পিএইচ কারেকশন হিসেবে আমি কত ডিডাক্ট করব? প্রত্যেক 1 ড্রপের জন্য 2, তাহলে 2 ড্রপ হয়েছে নর্মাল থেকে, তাহলে আমি 4 করব। আচ্ছা, হিসাবটা এরকম, হ্যাঁ, 4 কমে যাবে। আচ্ছা, এখন কথা হলো এই যে ইকুয়েশনটা পেলাম, তাহলে এটা এখানে বসালে কিন্তু আমাদের চলে আসবে। যেমন আমি যদি এখানে একটা হিসাব একটা দিই, যেমন ধরলাম আমাদের পেশেন্টের, আমরা তো ধরলাম যে নর্মাল এনআরকে 12, যেটা নর্মাল ভ্যালু বই খাতায় লেখা 12। পেশেন্টের ধরলাম এসিডোসিস নিয়ে এসে তার পিএইচ পেলাম আমি এবিজিতে <7.35। সো অবশ্যই এখানে আমার -2 হবে, যদি <7.45 এখানে আবার +2 হতো কিন্তু, হ্যাঁ, এটা প্লাস হয়ে যেত। আমি এসিডোটিক হিসেবেই চিন্তা করছি, ধরলাম আমার পেশেন্টের অ্যালবুমিন এসছে হচ্ছে 2। তাহলে আমার নর্মাল রেঞ্জ থেকে 2 কম, 1 কমের জন্য 2 ড্রপ করবে, তাহলে 2 ড্রপের জন্য 4 আমাকে ডিডাক্ট করতে হবে। তাহলে আমি 4 ডিডাক্ট করলাম, তাহলে আলটিমেটলি আমার ভ্যালুটা এখানে ইকুয়াল দিয়ে যদি আমার কত আসে, তাহলে 12 থেকে আমার 6 গেলে আমার হচ্ছে 6। তাহলে আমার এখানে এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপ হচ্ছে 6। তাহলে আমরা এবিজি দেখে অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপ পেয়ে গেলাম, আমরা এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপ বাকি প্যারামিটার দিয়ে বের করলাম। ঠিক আছে, এখন আমাকে ডেল্টা অ্যানায়ন গ্যাপ বের করতে হবে। ডেল্টা অ্যানায়ন গ্যাপ দেখে আমি বুঝতে পারবো যে আমার পেশেন্টের হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস নাকি নর্মাল নাকি হচ্ছে লো, এটা আমরা বের করতে পারবো। তাহলে ডেল্টা অ্যানায়ন গ্যাপ এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে এই যে অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপ থেকে আমাকে ডিডাক্ট করতে হবে এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপ। তাহলে আমার অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপ আমি ধরে নিলাম আমি পেলাম হচ্ছে পেশেন্টের, সাপোজ আমি হিসাব করে পেলাম 20, আর আমার হচ্ছে so আমি অ্যাকচুয়াল পেলাম 20, আর এক্সপেক্টেড পেলাম হচ্ছে আমি 6, আমার অ্যানায়ন গ্যাপ হচ্ছে 14। তাহলে এটা এখন কি হবে? এটাকে হাগমা নাকি নাগমা নাকি হচ্ছে লো অ্যানায়ন গ্যাপ? এটা পড়ানোটাই আজকে আমাদের লাস্ট জিনিস, এবং এতটুকু আপনাদেরকে আগে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, দেন আমাদের বাকি টপিক নেক্সট ডে আমরা ডিসকাস করব। এখন হচ্ছে আমাদের কি এটা নর্মাল অ্যানায়ন গ্যাপ আমরা যদি 12, কখন আমি হাগমা ধরবো? নর্মাল অ্যানায়ন গ্যাপ থেকে যখন +2 হতে হবে মিনিমাম। এখন আমার হচ্ছে দেখা গেল যে অ্যানায়ন গ্যাপ আসলো 13, এটা সাপোজ 14 না এসে যদি 13 এসে থাকে, তাহলে 12 থেকে মাত্র 1 বেশি, তখন কিন্তু আমি এটাকে হাগমা বলতে পারবো না। হ্যাঁ, এখানে একটা ইকুয়েশন আছে, আমি বলছি একটা হিসাব আছে, কথাটা আমি সুন্দর করে লিখে দিব স্লাইডে। তাহলে এক মানে আমার অ্যাকচুয়াল অ্যানায়ন গ্যাপ থেকে, হ্যাঁ, আমার হচ্ছে অ্যাকচুয়াল না, সরি, এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপ থেকে, হ্যাঁ, আমি একটু লিখে দিই এখানে কয়েকটা কথা আমি স্লাইডে রাখবো। এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপ থেকে +2 হতে হবে, হ্যাঁ। এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপ থেকে যদি +2 হয়, তখন আমি এটাকে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস ধরবো। আচ্ছা, আর হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ কখন ধরবো? নর্মাল নর্মাল অ্যানায়ন গ্যাপ ধরবো উইদিন নর্মাল রেঞ্জ, যেমন হচ্ছে 12 + 2, হ্যাঁ। এইটা এই যে নর্মাল অ্যানায়ন গ্যাপ 12 + 2 এর
মধ্যে হতে হবে, ঠিক আছে? 12+2 এর মিড কোনো রেঞ্জ হতে হবে, এটার উইদিন কোনো ভ্যালু হতে হবে, এবং 50% অফ এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপ। দ্যাট মিনস ধরলাম আমি একটু আগে এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপ ছিল হচ্ছে আমার আগের কারেকশনে, এই যে এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপ আমাদের এসেছিল হচ্ছে 6, হ্যাঁ? তাহলে এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপের 50% হতে হবে, দ্যাট মিনস 3। এরকম একটা হিসাব আছে, আমি জিনিসটা লিখে দিচ্ছি। তাহলে উইদিন নর্মাল রেঞ্জ মানে 12+2, normal range and 50% of expected anion gap। আচ্ছা, এখন আমি একটা এক্সাম্পল দিই। যেমন হচ্ছে ধরলাম যে আমাদের নর্মাল রেঞ্জ হচ্ছে 12, আমরা জানি নর্মাল অ্যানায়ন গ্যাপ 12, আমরা একটু আগে পড়েছি একটা স্লাইডে। তার সাথে যদি +2 করি, +2, তাহলে কত হবে? 14। এখন এইটা প্লাস হচ্ছে আরেকটা কন্ডিশন ফুলফিল হতে হবে, যে নর্মাল মানে এক্সপেক্টেড যে অ্যানায়ন গ্যাপ আমার, এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপের 50%, হ্যাঁ? তাহলে এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপ ধরলাম আমি একটু আগে তো 6 পেয়েছি, ধরলাম আরেকটা ভ্যালুতে আমি অন্য পেশেন্টের স্ট্যাটাস চিন্তা করে এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপ পেলাম হচ্ছে আমি 12 বা 14। যদি 14 পাই, হ্যাঁ, এক্সপেক্টেড অ্যানায়ন গ্যাপ যদি আমি 14 পাই, তাহলে এটা 50% কত হবে? 7। ঠিক আছে, তাহলে এটাকে ওই 7 থেকে 14 এটার মাঝখানে হতে হবে। দ্যাট মিনস এটার মিড রেঞ্জ কোনো ভ্যালু হতে হবে, হলে এটা নর্মাল। যেটা থেকে বেশি হয় তাহলে এটা হচ্ছে হাই অন অ্যান্ড মেটাবলিক অ্যাসিডোসিস। এই জায়গাটা একটু আমাদের টাফ লাগতে পারে, আমি জাস্ট আজকে ইকুয়েশনের মধ্যেই থাকতে চাই। নেক্সট ডে আমাদের মেইন, তাহলে আজকে যতটুকু টাস্ক আমি একটু বলছি, এই যে এতটুকু আমাদের ডেল্টা অ্যানায়নকে বের করা পর্যন্ত আমি চাই আপনারা একটু ভালো করে একটু রিভিউ করবেন, এবং এই রিলেটেড যে এমআরকেএম সাকসেসের কোয়েশ্চেনগুলো আছে সেটা একটু প্র্যাকটিস অথবা কোনো এবিজি আমরা দেখে একটু কোরিলেট করে বের করা। নেক্সট ডে হচ্ছে আমরা কিভাবে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন, হ্যাঁ, যেভাবে আমাদের এই যে নর্মাল রেঞ্জের এই জায়গাটা নিয়ে কিছু ম্যাথমেটিক্যাল হিসাব আছে, কয়েকটা আমরা ইন্টারপ্রিটেশন করব, কয়েকটা এবিজির আমরা ইন্টারপ্রিটেশন করব, এবং আমরা কিছু কোয়েশ্চেন আমরা অ্যাপ্লাই করে দেখব। তখন আশা করছি যে আমাদের আর একটু ইন্টারেক্টিভ হবে নেক্সট ক্লাসটা আমাদের। যেমন আমি কোয়েশ্চেন করব, আপনারা লাইভে কমেন্টে আমাকে এটার অ্যান্সার দিতে পারেন, সেক্ষেত্রে আমাদের একটু ইন্টারেক্টিভ সেশনও হবে। আজকে একটু থিওরিটিক্যাল পার্ট ছিল দেখে আমি কাউকে কোনোভাবে কোয়েশ্চেন করিনি। তাহলে মেইন আমাদের আজকে যতটুকু রইল, আমরা ডেল্টা অ্যানায়ন গ্যাপ পর্যন্ত আমরা পড়লাম, হ্যাঁ। নেক্সট ডে হচ্ছে আমরা হাই অ্যানায়ন গ্যাপ দেখলাম, কিন্তু হাই অ্যানায়ন গ্যাপ আমি বের করলাম, হায়ানানকে বের করার পরে আমাকে কি করতে হবে? হায়ানানকে বের করার পরে যে আমার পেশেন্ট যে মেইনটেইন বলি, বা লো অ্যান্ড গ্যাপটা কিভাবে বের করবো, বা এগুলোর উদাহরণ কি, সবকিছু আমাদের নেক্সট ক্লাসে থাকবে। ওকে, তাহলে আশা করছি আপনাদের আজকে এবিজি নিয়ে আমাদের এমআরকেএম ছাড়াও ক্লিনিক্যাল পার্সপেক্টিভে অনেক কিছু ক্লিয়ার হয়েছে। যদি আপনাদের আগে যতটুকু এবিজি জানতাম তার থেকে যদি সামান্য একটু বেশিও ক্লিয়ার হয়ে থাকে, আমি মনে করবো তাহলে আমার ক্লাসটা নেওয়া হচ্ছে, আমি গ্রেটফুল থাকবো, আমি নিজেও মনে করবো যে আমার ক্লাসটা নেওয়া হচ্ছে সার্থক হলো আপনাদের জন্য। ওকে, টিল আওয়ার নেক্সট ক্লাস, আমাদের ফেসবুক পেজে একটু সবাই নোটিফিকেশন অন করে রাখবেন, ফেসবুক পেজ একটু খেয়াল রাখবেন। আমাদের নেক্সট ক্লাসের ডেট আমরা মানে ক্লাসের আরো 1 থেকে 2 দিন আগে আমরা অ্যাডভান্স আপনাদেরকে জানিয়ে রাখবো, যাতে আপনারা লাইভ অ্যাটেন্ড করতে পারেন, যেহেতু একটু ইন্টারেক্টিং হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। গুড নাইট, আল্লাহ হাফেজ।